ঠিক আছে। আর রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস থেকে বলে রাখি, যারা পিডিএফ নোটস পাচ্ছ না বা কিছু, আমি আজকের ক্লাসের শেষে জানিয়ে দেবো পিডিএফ নোটস গুলো কিভাবে পাবে। আজকের ক্লাসের শেষে জানিয়ে দেবো। আমি তো বারবার বলেছি যে পিডিএফ নোটস তোমাদের জন্য, তোমাদের কাছে যাবেই। তো আমি আজকের ক্লাসের শেষে জানিয়ে দেবো যে পিডিএফ নোটস কিভাবে পাবে। ঠিক আছে, আমি আজকের ক্লাসের শেষে জানিয়ে দেবো। ক্লাসটা শুরু হয়ে যাক 8টা, ভুল বললাম, 6টা 1 বাজে স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। তোমার দিক থেকে কমেন্ট বক্স খোলা থাকছে আর রিয়াকশন খোলা থাকছে, কিন্তু বারবার বলছি, এই বলে রাখলাম তারপরেও স্যার পিডিএফ কি করে পাবো। দেখো অন রেকর্ড লাইভ বলে দিচ্ছি যে আমি আজকের ক্লাসের শেষে জানিয়ে দেবো যে পিডিএফ কি করে পাবো। পিডিএফ সব তোমাদের জন্য, তোমাদের কাছে যাবেই, এর জন্য আলাদা করে কোনো কিছু নেই। কিন্তু তারপরে বলার পরও দেখবে এখানে জিজ্ঞাসা করবে স্যার পিডিএফ কি করে পাবো। ঠিক আছে, এইগুলো করো না। যদি মনে হচ্ছে একটু পারবে তাহলে মন দিয়ে শোনো, দরকার রয়েছে ভালো করে মন দিয়ে শোনো। স্যার জয়েন করে গেছেন, আমি শুধু সবাইকে বলবো একটু অ্যাক্টিভ থাকো, পজিটিভ থাকো। ঠিক আছে। আর ক্লাসটা মন দিয়ে শোনো। হিন্দি অনেকের কাছে নতুন, জানো না, হয়তো নিজে বলতে পারো কিন্তু ভেতরে কি রয়েছে বা কিভাবে প্রিপারেশন নিতে হয় কিছু জানো না। তো একটু ক্লাসটা মন দিয়ে শোনো, তোমার একটা ডেফিনেটলি আইডিয়া চলে আসবে, একটা ক্লাসের মধ্যে তোমার আইডিয়া চলে আসবে কিভাবে কি করতে হয় সেটা তুমি বুঝতে পারবে। তো প্লিজ এতটুকু কোঅপারেট করো, স্যারকে কোঅপারেট করো। অযথা কমেন্ট বক্সে কমেন্ট করো না, বরং কনসেন্ট্রেট করো ক্লাসের জন্য। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারেন বা আনমিউট করতে পারবেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম প্রত্যেককে। তো সবাই আশা করছি ক্লাসটাকে মন দিয়ে দেখবে। তো দেখো তোমরা প্রত্যেকেই আছো নতুন, বা এরকম অনেকে আছো যারা হিন্দি গ্রামার সম্পর্কে হয়তো নতুন জানছো, বা অনেকে আছো যে আগে থেকে জেনেছো। আমাদের যে এসএসসি জিডির যে পরীক্ষাটা হয়ে থাকে, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো, যেখানে একটা পার্ট থাকে গ্রামারের, যে পার্টটা রয়েছে ইংলিশ অথবা হিন্দি। তো অনেকের মনে হয় যে আমরা কোনটাকে নেবো বা কোনটা চুজ করব। দেখো ইংলিশ বা হিন্দি, যদি কারোর ইংলিশ ভালো জায়গা থাকে, বলতে পারো ইংলিশটা যদি ভালো জানা থাকে, তাহলে সেক্ষেত্রে ইংলিশ নিতে পারো। আদারওয়াইজ যদি ধরো ইংলিশ হিন্দি কোনোটাই জানা নেই, যে আমরা ধরো অল্প সময়ের মধ্যে 1 মাস বা 2 মাসের মধ্যে আমরা একটা ফুল মার্কস, যেমন ধরো 20টা তোমাদের কোয়েশ্চেন থাকে জিডিতে হিন্দিতে, তো সেখানে যদি আমরা ফুল মার্কস বলতে পারো অন্তত 17 থেকে 18টা কোয়েশ্চেন 2 মাসের মধ্যে কিন্তু আমরা তৈরি হয়ে যেতে পারি, যদি আমরা একটু মন দিয়ে বা ঠিকঠাক করে ক্লাসটাকে করি, বা আমরা ঠিকঠাক ভাবে হিন্দিটাকে বুঝে নিতে পারি। ঠিক আছে। তো যাই হোক, দেখো যেখানে কিন্তু একটা নাম্বার পাওয়ার খুব বড় সুযোগ রয়েছে। তোমাদের একটা ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে এসএসসি জিডি, তোমরা নিশ্চয়ই শুনেছো প্রত্যেকেই, যেখানে হয়তো 25,000 সামথিং কিছু ভ্যাকান্সি রয়েছে। আর হয়তো অনেকের মনে কোয়েশ্চেন থাকতেই পারে যে এর থেকে বেশি ভ্যাকান্সি আসবে কিনা। তো দেখো ভ্যাকান্সি এর সাথে অ্যাড হবে আরো পরবর্তীতে কিছু না কিছু অ্যাড হবে, এটুকু তোমরা ধরে নিতে পারো। তো দেখো আমাদের টার্গেট হচ্ছে এসএসসি জিডি 2026, তাই তো? তো দেখো আমাদের যে 4টে সাবজেক্ট রয়েছে আমাদের, গ্রামার রয়েছে 2টো, যেখানে হিন্দি এবং ইংলিশ রয়েছে। তার মধ্যে থেকে তোমাদের হিন্দি অথবা ইংলিশ যে যেটা নেবে সেটা করতে পারো। তো আজকের হচ্ছে আমাদের হিন্দি গ্রামারের যে ক্লাসটা করবো আজকে, দেখো একটা টপিকের উপর আমরা ক্লাস করছি, তো ক্লাসটাকে দেখো প্রত্যেকে। আর পরে তোমাদের ক্লাসের শেষে যে তোমাদের কেমন লেভেলের কোয়েশ্চেন আসে বা কেমন ধরনের কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেন নিয়েও কিন্তু আমি আলোচনা করব, যে কেমন ধরনের কোয়েশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে বা এই বছর আসতে পারে, সেই সব কোয়েশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করবো। তো প্রত্যেককে বলবো ক্লাসটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো যাই হোক, আগে একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করব, প্রত্যেকে দেখবে। আগে একটু সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো হিন্দি আর ইংলিশ যে গ্রামারের পার্টটা রয়েছে তোমাদের, হিন্দি আর ইংলিশ, যদি কারো মনে হয় যে না আমরা হিন্দি থেকে ইংলিশে বেশি নাম্বার পেতে পারি, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বাট যদি মনে হয় যে না ইংলিশে আমরা 5টার বেশি বা 10টার বেশি কোয়েশ্চেন পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে না হিন্দি গ্রামার যেখানে যদি একটু মন দিয়ে তোমরা ক্লাস করো, সেখানে মোটামুটি ধরে রাখতে পারো 16 থেকে 17। এটা আমি বললাম কমপক্ষে, অনেকে আছে 20তে 20টাই কিন্তু
হিন্দি গ্রামারে অ্যান্সার করে আসতে পারে, ঠিক আছে, যদি একটু মন দিয়ে তারা ক্লাসটাকে করে বা মন দিয়ে একটু হিন্দিটা ঠিকঠাক করে পড়ে নিতে পারে। তো যাই হোক, দেখো আগে আমরা একটু সিলেবাসটা দেখে নিই কি কি রয়েছে আমাদের সিলেবাসে। সিলেবাসের প্রত্যেকটা পার্ট আমরা দেখব। তো দেখো হিন্দি গ্রামারের আমাদের সিলেবাসে এই পাশে কিছু রয়েছে আমাদের, আর এই পাশে কিছু রয়েছে। তো দেখো এই পাশের যে চ্যাপ্টার গুলো আমাদের রয়েছে প্রত্যেকে দেখতে পাচ্ছ, প্রথমেই কিন্তু রয়েছে আমাদের কিনা বিলোম শব্দ। দেখো কি কি আসছে তোমাদের, সেটা কিন্তু কটা কোয়েশ্চেন তোমাদের থাকতে পারে সেই সম্পর্কেও কিন্তু আমি বলে দিচ্ছি। তো ফার্স্ট রয়েছে দেখতে পাচ্ছ কিনা বিলোম শব্দ। 1 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছ বিলোম শব্দ। তো বিলোম মানে যেটাকে আমরা কি বলছি না, বিপরীত শব্দ বা বিপরীত শব্দ বলে থাকি, তাই তো। তো দেখো সেখান থেকে মোটামুটি তোমরা 2 থেকে 3টে কোয়েশ্চেন কিন্তু পাচ্ছ। বিলোম বা বিপরীত যে শব্দটা আমাদের রয়েছে, বাংলাতে কিন্তু আমরা বিপরীত শব্দ করে এসেছি, অনেকেই জানো প্রত্যেকে। যেমন ধরো দিনের বিপরীত শব্দ কি রাত, সকাল, সন্ধে, এরকম ধরনের বিপরীত শব্দ কিন্তু তোমাদের থাকে। খুব বেশি যে ডিপ কিছু থাকে তা কিন্তু নয়। তো ফার্স্ট গেল হচ্ছে কিনা বিলোম শব্দ। দ্বিতীয় নাম্বারে দেখো কি আছে আমাদের পর্যায়বাচী। পর্যায়বাচী যেটাকে আমরা কি বলছি না, বাংলাতে আমরা বলে থাকি কিনা সমার্থক শব্দ, তাই তো। সমার্থক বা পর্যায়বাচী যেটাকে আমরা বলছি, তো সেখান থেকে মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন তোমাদের থাকতে পারে। 3 নম্বরে দেখো কি আসছে আমাদের, 3 নম্বরে আসছে বর্তনী বা বানান। ধরো তোমাদের কোন একটা ওয়ার্ড দেয়া থাকলো, সেই ওয়ার্ডটার শুদ্ধ রূপ বা শুদ্ধ বানান কোনটা হবে, সেই বর্তনী বা বানান থেকে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে। বাক্য শুদ্ধি মানে যেখানে ধর একটা সেন্টেন্স তোমাদের দেওয়া হবে, সেই সেন্টেন্সের মধ্যে কোথাও বানান সম্পর্কিত ত্রুটি থাকতে পারে বা বর্তনী সম্পর্কিত যেটা আমরা বলছি, অথবা ধরে রাখতে পারো কোনো গ্রামার সম্পর্কিত কোনো ত্রুটি থাকতে পারে, বা কারক সম্পর্কিত কোনো ত্রুটি থাকতে পারে, বা ধরে রাখতে পারো কোনো সংজ্ঞা বা সর্বনাম সম্পর্কিত ত্রুটি থাকতে পারে। সবকিছু কিন্তু থাকতে পারে, যেটা বাক্য শুদ্ধি মানে বাক্যটাকে তোমাদের ঠিকঠাক করে লিখতে হবে। তো সেখান থেকে মোটামুটি 1 অথবা 2 কোয়েশ্চেন তোমরা কিন্তু পেতে পারো। 5 নম্বরে কি রয়েছে দেখো, মুহাবরে বা লোকোক্তি। মুহাবরে বা লোকোক্তি আমরা কোনটাকে বলছি ভালো করে দেখবে, মুহাবরে অথবা লোকোক্তি। এখান থেকেও কিন্তু তোমাদের 2টো কোয়েশ্চেন থাকছে। যেমন ধরো বলে অনেকে যে নাচতে না জানলে উঠোন বাঁকা, তাই তো। তো অ্যাকচুয়ালি এই কথাটা কাউকে ব্যঙ্গ করে বা ধরো কেউ ধরো কোনো একটা কাজ করতে পারছে না, তো তার জন্য অজুহাত দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে কিন্তু এরকম ভাবে ব্যঙ্গ করে বলে থাকি যে নাচতে না জানলে উঠোন বাঁকা। তো এইটা হচ্ছে একটা বাংলায় বলতে পারো প্রবাদ বাক্য। ঠিক সেম হিন্দিতে আমরা কি বলছি, সেটাকে মুহাবরে বা লোকোক্তি। সেখান থেকে আমরা কটা কোয়েশ্চেন পেতে পারি, যে না 2টো কোয়েশ্চেন কিন্তু পাচ্ছি। এদিকে 6 নম্বরে দেখো রয়েছে কিনা এক শব্দ, বা যেটাকে আমরা কি বলছি না এক কথাই প্রকাশ। এক শব্দ বা এক কথাই প্রকাশ, সেখান থেকে আমরা কোয়েশ্চেন পাচ্ছি দেখতে পাচ্ছ 2টো কোয়েশ্চেন কিন্তু আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি, এক শব্দ বা এক কথাই প্রকাশ। যেমন ধরো বললাম যে কথাটা বলা যায় না, যে কথাটা বলা যায় না তাকে আমরা বাংলায় কি বলে থাকি, অকথনীয়, তাই তো। যে কথাটা বলা যায় না তাকে আমরা বাংলায় কি বলছি, অকথনীয়। ঠিক সেম হিন্দিতে এরকমই একটা সেন্টেন্স তোমাদের থাকে, যে কাহা না যা সকে, তাকে আমরা কি বলতে পারি না, অকথনীয়। একই জিনিস বাংলা হিন্দি, এখানেই কিন্তু আমাদের বলতে পারো মেন ইন্টারেস্টের ব্যাপারটা রয়েছে, যে আমরা বাংলা যদি ঠিকঠাক করে পড়তে পারি তো হিন্দিও আমরা পড়তে পারবো। শুধু কিনা তোমাদের রিডিংটাকে ক্লিয়ার করতে হবে। প্রত্যেককে বারবার বলছি, যদি রিডিংটা ক্লিয়ার করতে পারো তাহলে এসএসসি জিডিতে হিন্দি গ্রামারে অন্তত 40টা নাম্বার যে তোমাদের রয়েছে, 40টা নাম্বার, সেই 40টা নাম্বারের মধ্যে অন্তত 36 থেকে 40ও পেতে পারো। 36 তো ধরো আমি কমের মধ্যে বলছি, বা তোমাদের সেখানে যদি 15টা 16টা যদি হয়, 16 × 2 = 32 হচ্ছে, বা 18টা যদি হয় 18 × 2 = 36 হচ্ছে। সেরকম ভাবে যদি একটু মোটামুটি দেখো, এখান থেকে কিন্তু মোটামুটি যে কোয়েশ্চেন কতগুলো কি আসছে না আমি বলে দিচ্ছি প্রত্যেককে। 7 নম্বরে দেখো কি আসছে আমাদের, গদ্যাংশ। গদ্যাংশ কেমন হচ্ছে আমাদের, দেখো গদ্যাংশের পার্টটা আমি তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, তাহলে প্রত্যেকে বুঝতে পারবে গদ্যাংশটা তোমাদের কেমন থাকে। দেখতে পাচ্ছ গদ্যাংশ, এই যে এটা একটা গদ্যাংশ বলতে পারো, যে এখানে একটা পুরো প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে এখানে একটা পুরো প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে, তাই তো। এই প্যারাগ্রাফের মধ্যে দেখো কোথাও কোথাও কিনা এই যে 1 নাম্বার, 2 নাম্বার, এমন করে কিন্তু 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার, টোটাল 5টা শূন্যস্থান কিন্তু তোমাদের দেওয়া থাকবে। এরকম ধরনের যে, যেমন ধরো এখানে একটা রয়েছে, पृथ्वी के ऊपर वायुमंडल के स्ट्रेटोस्फीयर में ओजोन गैस की एक मोटी परत है
ये धरती के जीवन का रक्षा कवच है जिससे डैश से आने वाले हानिकारक ড্যাশ সে আনে বালি হানিকারক, তাহলে কোথা থেকে আসে? যে সূর্য থেকে ক্ষতিকারক কিরণটা আসে, সেটা সেটা কোন জিনিসটা আমাদের আটকিয়ে রাখছে, যে না ওজোন স্তর যেটাকে আমরা বলছি, তো সূর্য থেকে হবে। সূর্য সে আনে বালি, এইগুলো হচ্ছে কিনা গদ্যাংশের মধ্যে পড়ছে। তাহলে বুঝতে পারলে যে গদ্যাংশ আমরা কোনটাকে বলছি। সেই গদ্যাংশ থেকে তোমাদের কোশ্চেন থাকছে কিনা 5টা কোশ্চেন থাকছে। 5টা মানে 10 নাম্বার শুধু এই একটা চ্যাপ্টার থেকে তোমরা পেতে পারো এই গদ্যাংশ থেকে। 8 নাম্বারে কি আসছে দেখো, তৎসম তদ্ভব। তৎসম তদ্ভব আমরা কোনটাকে বলছি? তৎসম তদ্ভব হচ্ছে, দেখো তৎসম মানে হচ্ছে সংস্কৃত শব্দ, আর যেটা আমরা হিন্দি বলতে পারো, হিন্দিতে আমরা আমাদের সুবিধার্থে ব্যবহার করছি যেসব শব্দগুলোকে, সেটাকে আমরা তদ্ভব বলছি। এই কটা পার্ট থেকে তোমাদের দেখো কতগুলো কোশ্চেন তোমরা পাচ্ছ, 3 3 6 1 7 9 11 13 5 17 আর 1 18। 18 থেকে 15টা কোশ্চেন শুধু এই পার্ট থেকে তোমরা পাবে। অন্তত সেখানে হয়তো 13 14টাও হতে পারে বা কম বেশি কিছু হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা এই পার্ট থেকে পাচ্ছ। আর বাদ বাকি যে 4 5টা কোশ্চেন তোমাদের থাকছে, সেটা কিন্তু এই পাশের পার্ট থেকে তোমাদের থাকবে। এবার সেটা এখান থেকেও হতে পারে, এখান থেকেও হতে পারে, এখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু তোমাদের হতে পারে। তো 9 নম্বরে কি রয়েছে দেখো, ক্রিয়ার কাল, বা যেটাকে আমরা ইংরেজিতে টেন্স বলছি, ক্রিয়ার কাল। 10 নম্বরে দেখতে পাচ্ছ কি রয়েছে, লিঙ্গ আর বচন। কি আছে? লিঙ্গ আর বচন রয়েছে। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে আমাদের, আর এদিকে একবচন আর বহুবচন আছে। হিন্দিতে এই দুটো দুটো করেই আছে। তারপরে কি আছে, কারক। কারক বাংলাতে করে এসছো প্রত্যেকে, কর্তা কারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক, আশা করি প্রত্যেকের জানা আছে। বিশেষণ কোনটা? যেটা যে শব্দটা কোন একটা সেন্টেন্সের বিশেষতা বলে থাকে সেটাকে আমরা বিশেষণ বলছি। সংজ্ঞা কোনটা? যেটাকে আমরা ইংরেজিতে নাউন বলছি। সর্বনাম কোনটা? যেটা আমরা ইংরেজিতে প্রোনাউন বলছি, নাউন প্রোনাউন। অব্যয় আর আছে লাস্ট ক্রিয়া। এই কটা পার্ট যদি আমরা কমপ্লিট করতে পারি, দেখো খুব বেশি দিন আমাদের টাইম লাগবে না, এক এক দিনের ক্লাসে তোমাদের এক একটা চ্যাপ্টার কমপ্লিট হবে। ঠিক আছে, যাই হোক আজকে আমরা এই পাশের একটা পার্ট আমরা ক্লাস করব, যেটা হচ্ছে তোমাদের ক্রিয়ার কাল। দেখতে পাচ্ছ প্রত্যেকে, ক্রিয়ার কাল নিয়ে আজকের এই পার্টটা আমরা ক্লাস করব। ঠিক আছে, যাই হোক প্রত্যেকে মন দিয়ে দেখবে, যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে বা কোথাও যদি বুঝতে প্রবলেম হয়, প্রত্যেকে দেখবে। তো প্রত্যেকে দেখতে পাচ্ছ আজকের টপিক হচ্ছে আমাদের ক্রিয়া, তাই তো? তো প্রত্যেকে দেখবে, যে ফার্স্ট আমরা দেখবো হচ্ছে ক্রিয়ার যে পার্টটা আমরা করব, ক্রিয়া। তো ক্রিয়া কাকে বলে? ক্রিয়া মানে আমরা কি জানি না, কাজ, তাই তো? ক্রিয়া বলতে আমরা কি জানি? কাজ বলতে পারো, বাংলায় যেটাকে আমরা কি বলছি না, কাজ, তাই তো? ক্রিয়া মানে আমরা বলতে পারি কিনা কাজ। तो এবার দেখো क्रिया किसे कहते हैं। तो जिस शब्द के द्वारा किसी कार्य के करने या होने का बोध होता है उसे क्रिया कहते हैं। যখন উদাহরণ দেখো কি দেওয়া আছে, গীতা বহুত জোর সে হাস রহি है। গীতা বহুত জোর সে হাস রহি है। এখানে ক্রিয়া কোনটা না, হাসাটা হচ্ছে কিন্তু ক্রিয়া বা কাজ আমরা বলতে পারি, তাই তো? কি বললাম? হাস রহি है, এটা হচ্ছে এর মধ্যে ক্রিয়া আমরা কোনটা পাচ্ছি? এই যে হাসছে এটাই কিন্তু আমাদের ক্রিয়া। তারপরে কি বলছে দেখো, সিমরান সাইকেল খরিদ রহি। এই যে সাইকেল কিনছে, কেনাটাই কিন্তু আমাদের হচ্ছে কিসের মধ্যে পড়ছে না, ক্রিয়া। তো আবার বলছে দেখো সংজ্ঞাতে আমরা কি পাচ্ছি, যে না जिस शब्द के द्वारा किसी कार्य के करने या होने का बोध होता है उसे क्रिया कहते हैं। তাই তো? এবার দেখো আমরা দেখবো হচ্ছে, তো ক্রিয়া করার আগে আমরা যে ক্রিয়াটা আমরা করব, তো ক্রিয়ার আগে আমরা একটা পার্ট রয়েছে যেটাকে আমরা বলতে পারি কিনা ধাতু। তো একদিক দিয়ে বলতে গেলে ক্রিয়ার মূল রূপটাকে কিন্তু আমরা কি বলে থাকি না, ধাতু বলতে পারি। ঠিক আছে,
দেখো ক্রিয়ার মূল রূপটাকে আমরা কি বলছি না ধাতু বলছি, ক্রিয়ার মূল রূপকে আমরা কি বলছি ধাতু। দেখো এখানে সেটাই লেখা আছে, ক্রিয়া के मूल रूप को धातु कहते हैं, তাই তো ক্রিয়ার মূল রূপটাকে আমরা কি বলছি না ধাতু বলছি। ধাতু के साथ না যুক্ত होकर ক্রিয়া बनते हैं, কি বলছে ধাতুর সাথে কি যুক্ত হবে না না যুক্ত হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকে না যুক্ত হয়ে কিন্তু কি তৈরি হয় না আমাদের ক্রিয়া তৈরি হচ্ছে। जैसे कि देखो सुन, सुन, खो, খেল, কোদ, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ধাতু বলতে পারো। কি বললাম सुन, खो, খেল, কোদ, बोल, पढ़, घूम, लिख, गा, हंस, देख, যা, খা, बोल, रो আদি এগুলো হচ্ছে কিন্তু কি বললাম এক একটা ধাতু। এর সাথে যদি আমরা না যুক্ত করি, যেমন ধরো আছে কি সুন, সুনের সাথে যদি আমরা না যুক্ত করি কি হয়ে যাচ্ছে না সুন্না হয়ে যাচ্ছে, তাই তো। তারপরে কি খো, খোর সাথে যদি আমরা না যুক্ত করি কি হচ্ছে না খোনা হচ্ছে। তারপরে কি খেল, খেলনা, কুদ, কুদনা, बोल, बोलना। প্রত্যেকটা সাথে দেখো এখানে উদাহরণ সমেত দেওয়া আছে তোমাদের। যেমন ধরো খার সাথে আমরা যদি না যুক্ত করি কি হচ্ছে না খানা, পড়না, খানা, পড়না, জানা। তারপরে কি আছে দেখো লেখনা, বলনা, এগুলো কিন্তু প্রত্যেকটা দেখো ধাতুর সাথে কিনা না প্রত্যয় যুক্ত হয়েছে। তারপরে কিন্তু আমাদের কি হচ্ছে না ক্রিয়া তৈরি হচ্ছে। তো ধাতু আমরা কোনটাকে বলছি, ধাতু হচ্ছে ক্রিয়ার মূল রূপকে আমরা কি বলতে পারি না ধাতু। এটা শর্ট কোশ্চেন হিসেবে তোমরা মনে রাখতে পারো যে কিনা ক্রিয়ার মূল রূপকে আমরা কি বলতে পারি ধাতু বলে থাকি, তাই তো। এবার দেখো ধাতুরও কয়েকটা ভাগ রয়েছে আমাদের। তো ধাতুর কটা ভাগ আছে আমাদের, চারটে ভাগ আছে দেখতে পাচ্ছ প্রত্যেকে। প্রথমে রয়েছে আমাদের কিনা মূল ধাতু, 2 নম্বরে আছে সামান্য ধাতু, 3 নাম্বার আছে কিনা বোধপান্য ধাতু, আর 4 নাম্বার আছে যৌগিক ধাতু। এই টোটাল 4টে ভাগ কিন্তু রয়েছে। দেখো ধাতুটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমরা ক্রিয়ার যে মেন পার্টটা রয়েছে সেটা আমরা পরে করব, আজকেই করব, বাট আগে ধাতুটা সম্পর্কে একটু জানবো। তারপরে যে মেন পার্টটা রয়েছে যেখান থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে বলতে পারো, মেন থাকবে হচ্ছে কিন্তু ক্রিয়া থেকে। মনে রাখবে মেন কোয়েশ্চেন থাকবে কিন্তু ক্রিয়ার যে মেন পার্টটা রয়েছে সেখান থেকে আমাদের কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। তো আগে ধাতুটা সম্পর্কে একটু জেনে নিই। এতটাও কিন্তু ইম্পর্টেন্ট এই পার্টটা আমাদের নয়, বারবার বলছি। যদি বুঝতে সমস্যা হয় তবুও প্রত্যেকে জিজ্ঞাসা করবে। তো ফার্স্ট আছে কিনা মূল ধাতু কোনটাকে বলছি দেখে নেব। প্রত্যেকে দেখবে আগে প্রথমে কি বললাম, আমরা কিন্তু চ্যাপ্টার করছি ক্রিয়া, চ্যাপ্টার করছি হচ্ছে আমরা ক্রিয়া। এবার ক্রিয়ার কোন পার্টটা করছি না ধাতু, ধাতুটা হচ্ছে ক্রিয়ার মূল রূপ। ক্রিয়ার মূল রূপটাকে আমরা কি বলছি ধাতু। এই ধাতুর কটা ভাগ আছে আমাদের, 4টে ভাগ আছে। ফার্স্ট আছে মূল ধাতু, সামান্য ধাতু, উৎপন্ন ধাতু আর যৌগিক ধাতু। তো প্রথম পার্টে রয়েছে মূল ধাতু, মূল ধাতুটা দেখে নিই কি বলছে দেখো। ফার্স্ট 1 নাম্বার মূল ধাতু। প্রত্যেকে দেখবে বলছে মূল ধাতু किसी पर आश्रित ना होकर, মূল ধাতু किसी पर आश्रित ना होकर स्वतंत्र होती है, তাই তো। মানে মূল ধাতু কারোর উপরে কিন্তু আশ্রয় করে থাকে না, কি হয় না স্বতন্ত্র হয়। স্বতন্ত্র মানে কি বোঝাচ্ছে না স্বাধীন হয়ে থাকে, उसे मूल धातु कहते हैं। जैसे कि जा, खा, पी, রে, গা, রো, লিখ, এটা হচ্ছে আমরা কি বলতে পারি না মূল ধাতু। এবার সামান্য ধাতু কোনটাকে বলছি দেখো, धातु में जो ना प्रत्यय जोड़कर उसका सरल रूप बनाया जाता है उसे सामान्य धातु कहते हैं। তো প্রথমে কি বললাম যেটা খা, যা, পি, রে, গা, রো, লিখ, এটা হচ্ছে কিনা মূল ধাতুর মধ্যে পড়ছে। 2 নম্বরে রয়েছে আমাদের কিনা সামান্য ধাতু, যেখানে কি কি বললাম যে না প্রত্যয় যুক্ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের সামান্য ধাতুর মধ্যে চলে যাচ্ছে। जैसे कि দেখো উদাহরণ দেখো কি দেওয়া আছে আমাদের, জানা, খানা, बोलना, रोना, पढ़ना, बैठना, लिखना, সোনা, এটা কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে না সামান্য ধাতুর মধ্যে পড়ছে। তো দেখো ক্লাস যারা করছো আমি তোমাদের সাথে একটা জিনিস বলতে চাই, অনেকে হয়তো আছো যারা হিন্দি রিডিং করতে পারছো না। তো যদি তোমরা 2 থেকে 3টে দিন একটু চেষ্টা করো, রিডিং কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর জিডিতে এতটাই সোজা কোশ্চেন থাকে বা এতটাই সোজা কোশ্চেন তোমাদের আসবে, যেটা কিন্তু হিন্দি গ্রামার যারা ফার্স্ট টাইম করছো তাদের কাছে মনে হতে পারে হিন্দিটা খুব কঠিন জিনিস, বাট যারা একবার হলেও হিন্দিতে পরীক্ষা দিয়েছো বা হিন্দি সম্পর্কে একটু আইডিয়া আছে তারা আশা করি জানো যে ইংলিশের তুলনায় আমাদের হিন্দি গ্রামারটা কতটা, এই এসএসসি জিডির জন্য শুধুমাত্র বলছি, যেখানে কিন্তু নাম্বার পাওয়াটা খুব সোজা বলতে পারো, ঠিক আছে। তো বারবার বলছি ভয় কেউ পেও না, জাস্ট একটা দিন একটু মন দিয়ে দেখো, তাহলে ক্লাসের পরে যখন তোমাদের কেমন ধরনের কোয়েশ্চেন থাকছে সেটা সম্পর্কে যখন আলোচনা করবো তখন বুঝতে পারবে যে কেমন ধরনের কোয়েশ্চেন তোমাদের আসছে। এবার দেখো 3 নম্বরে আমরা কি যে দেখেছিলাম যে না व्युत्पन्न धातु, তাই তো। কি বলছো দেখো, सामान्य धातु में प्रत्यय लगकर और किसी कारण से जो परिवर्तन किए जाते हैं उसे व्युत्पन्न धातु कहते हैं। যেমন ধরো কি আছে না, আগেরটা কি করলাম আমরা, ঘুমনা,
গানা, হাসনা, দেখনা। এবার দেখো কি বলছে, বুৎপন্ন ধাতু যেটা হচ্ছে খুলবানা। খুলবানা মানে কাউকে দিয়ে খোলানো হলো, তাই তো? এটাকে আমরা কি বলছি না, খুলবানা। লিখবানা, দিলবানা, করবানা, খিলবানা, ধুলবানা, পড়বানা, কটবানা। দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা। এটা কি আছে, ঘুমনা, গানা, হাসনা, দেখনা, শুননা, এটা হচ্ছে সামান্য ধাতুর মধ্যে পড়ছে। আর প্রথমে কি বললাম যে যা, খা, পি, রে, এগুলো হচ্ছে মূল ধাতু। সামান্য ধাতুতে কিনা না প্রত্যয় যুক্ত হচ্ছে। আর বুৎপন্ন ধাতুতে কিনা কাউকে দিয়ে করানো যে কাজগুলো হয়, যেমন সুলবানা, লিখবানা, দিলবানা, করবানা, এগুলো হচ্ছে কিনা বুৎপন্ন ধাতুর মধ্যে পড়ছে। বোঝা গেল কি বললাম? আর 4 নাম্বার পার্টে রয়েছে আমাদের কিনা যৌगिक धातु। যৌगिक धातु কোনটাকে বলছে? যৌगिक धातु को प्रत्यय जोड़कर बनाया जाता है, जैसे कि खाना से खिला, खाना से खिला, पढ़ना से पढ़ा। তাই তো? দেখো এখানে কিন্তু এই যে পড়না যেটা ছিল আমাদের, এটা কিন্তু কিসে ছিল, সামান্য ধাতুতে ছিল। শুধু পড় যেটা ছিল এটা কিনা মূল ধাতুতে ছিল। পড়নাটা কি সামান্য ধাতুতে ছিল। আর পড়বানা এটা ছিল হচ্ছে বুৎপন্ন ধাতুতে। আর শুধু যে পড়াটা রয়েছে এটা কিন্তু আমাদের কিনা যৌগিক ধাতুতে রয়েছে। বোঝা গেল কি বললাম? লিখনা সে লেখা, লিখ এটা হচ্ছে মূল ধাতু, না যুক্ত করলে কি হচ্ছে আমাদের সামান্য ধাতু হয়ে যাচ্ছে। এবার লিখনা থেকে কি হয়ে যাচ্ছে না, লেখা, লেখাটা হয়ে যাচ্ছে কিনা যৌগিক ধাতু। খানা সে খিলানা, খিলবানা কিন্তু নয়, খিলানা আছে, ভালো করে দেখবে। তো এগুলো হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়ছে না, যৌগিক ধাতুর মধ্যে পড়ছে। তো এই গেল হচ্ছে তোমাদের যৌগিক, এই ধাতুর যে পার্টটা আমি বললাম, যে ধাতুর 4টে ভাগ, এই গেল হচ্ছে তোমাদের ধাতুর পার্টটা। এবার মেন যে পার্ট ক্রিয়ার আমাদের, সেই পার্টটাকে আমরা দেখবো। দেখো একদম সোজা, যদি কোয়েশ্চেন তোমাদের আসে কেউ পারবে না এমন কেউ থাকবে না, যদি একটু মন দিয়ে দেখতে পারো। ক্রিয়ার এইখান থেকে কোয়েশ্চেন তোমাদের থাকবে, ক্রিয়ার যে মেন পার্টটা রয়েছে। তো প্রত্যেকে মন দিয়ে দেখবে, আশা করি কোনো প্রবলেম কিন্তু তোমাদের হবে না। দেখো কি বলছে, ক্রিয়াকে ভেদ। প্রত্যেকে ভালো করে দেখবে, ক্রিয়ার কিন্তু প্রথমত আমাদের কটা ভাগ রয়েছে না, দুটো ভাগ রয়েছে। ক্রিয়ার প্রথমত আমাদের কটা ভাগ আছে, দুটো। তো এটা হচ্ছে कर्म के आधार पर, 1 নম্বরে আছে কিনা कर्म के आधार पर, আর 2 নম্বরে আছে কিনা রচনা के आधार पर। এই টোটাল দুটো ভাগ কিন্তু ক্রিয়ার রয়েছে। তো প্রথম পার্টে রয়েছে কিনা কর্মের আধারে কি পাচ্ছে, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া, একটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এটা সকর্মক, এটা হচ্ছে অকর্মক। অকর্মক আর সকর্মক। তো আমি যাওয়ার আগে আমি জাস্ট তোমাদের একবার মুখে বলছি, প্রত্যেকে মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে কোনটা সকর্মক কোনটা অকর্মক। ধরো বললাম যে রাজু খেলছে, কি বললাম, রাজু খেলছে। তো এখানে রাজু প্রথমে বললাম, রাজু খেলছে, তাই তো? তো প্রথমে কি বললাম, দেখো রাজু। তো এই রাজু যে খেলছে, রাজু কি বললাম, খেলছে। এই যে রাজু খেলছে, তো এই খেলছেটা হচ্ছে কিনা আমাদের ক্রিয়া, তাই তো? তো এই রাজুর পরে ধরো বললাম যে রাজু কি করছে, ধরো বললাম রাজু বল খেলছে, কি করছে, বল খেলছে, বা ক্রিকেট খেলছে, বা ফুটবল খেলছে বলতে পারো। তো রাজু খেলছে, তো এটা কিন্তু আমাদের কি হবে, অকর্মক ক্রিয়া। এটা হবে কিনা অকর্মক ক্রিয়া। যদি বলি রাজু বল খেলছে, বা রাজু ক্রিকেট খেলছে, রাজু কি খেলছে না ক্রিকেট খেলছে, তাহলে সেটা হয়ে যাবে কিনা সকর্মক। যদি শুধু বলি যে রাজু খেলছে, তাহলে হয়ে যাবে অকর্মক ক্রিয়া। যদি বলি রাজু বল খেলছে, তাহলে হয়ে যাবে কিনা সকর্মক ক্রিয়া। কেন? কারণ এখানে আমরা কর্মটা পাচ্ছি, কি কর্ম করছে না, বল বা ক্রিকেট বা ফুটবল যেটা খেলছে আর কি, সেটা কিন্তু আমরা পাচ্ছি, তাই এটাকে আমরা বলতে পারি সকর্মক ক্রিয়া। আর যেখানে কর্মটা আমরা পাবো না, সেটা হয়ে যাবে অকর্মক ক্রিয়া। বোঝা গেল কি বললাম? আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছে। কর্মের আধারে আমাদের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে অকর্মক ক্রিয়া, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া। যেখানে বললাম শুধু রাজু খেলছে, সেটা কিন্তু হয়ে যাবে অকর্মক ক্রিয়া। যদি বলি রাজু ক্রিকেট খেলছে বা রাজু ফুটবল খেলছে, তাহলে সেটা হবে হচ্ছে সকর্মক। এবারে এই অকর্মক আর সকর্মক ক্রিয়া সম্পর্কে আমরা জানবো। প্রত্যেকে দেখবে, এই যে ক্রিয়া কে ভেদ कर्म के अनुसार, ক্রিয়া কে দো ভেদ है। 1 নম্বরে কি আছে, সকর্মক ক্রিয়া। 2 নম্বরে আছে অকর্মক ক্রিয়া। একটু আগে বললাম সকর্মক কোনটাকে বলছি, যেখানে কর্ম পাবো সেটা সকর্মক, যেখানে কর্ম পাচ্ছি না সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে প্রথমে দেখে নেবো আমরা সকর্মক ক্রিয়া কোনটাকে বলছি। जिस क्रिया का प्रभाव, ভালো করে দেখবে, जिस क्रिया का प्रभाव कर्ता पर ना पड़कर कर्म पर पड़ता है, उसे
सकर्मक क्रिया कहते हैं। तो जिस क्रिया का प्रभाव कर्ता पर ना पड़कर कर्म पर पड़ता है उसे सकर्मक क्रिया कहते हैं। वाक्य में क्रिया शब्द से पहले क्या, किसे तथा किसको কি কি বলছে দেখো, এটাও মনে রাখবে। क्या फर्स्ट আছে কিনা, क्या, किसे और किसको। प्रश्न करने पर आदि उत्तर मिल जाता है तो क्रिया सकर्मक होती है। কি বললাম, क्या, किसे আর किसको, এই তিনটে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে যদি উত্তর পেয়ে যাই তাহলে সেটাই হবে হচ্ছে আমাদের সকর্মক। কি বলছে, शैली पुस्तक पढ़ रही है, शैली पुस्तक पढ़ रही है। যদি বলতাম शैली पढ़ रही है বা এখানে পুস্তক পড়া রহি আছে, সরি পড় রহি নয়, পড়া রহি মানে কাউকে পড়াচ্ছে, ঠিক আছে। কি পড়াচ্ছে, বই পড়াচ্ছে, দেখতে পাচ্ছ কি পড়াচ্ছে, বই পড়াচ্ছে। পুস্তকটা হচ্ছে কিনা কর্ম বলতে পারো। তো এই যে পুস্তকটা, এই পড়াচ্ছে কিন্তু ক্রিয়া, আর পুস্তকটা হচ্ছে কর্ম, তাই এটাকে আমরা বলতে পারি কিনা সকর্মক ক্রিয়া। যদি এখানে এমন থাকতো যে শৈলী পড়া রহি হে মানে শৈলী পড়াচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কর্ম পাচ্ছি না, তখন সেটা কিন্তু অকর্মক হয়ে যেত। এখানে আছে শৈলী পুস্তক পড়া রহি হে, তো পুস্তকটা হচ্ছে কর্ম, তাই এটাকে আমরা বলছি সকর্মক ক্রিয়া। রিনা খানা খা রহি হে, কি বলছে, রিনা খানা খা রহি হে। যদি বলতাম রিনা খা রহি হে তাহলে কিন্তু কর্ম পেতাম না। আমরা এখানে দেখো খানা মতলব খাবার, রিনা কি করছে, কি খাচ্ছে, খাবার খাচ্ছে, রিনা খানা খা রহি হে। তারপরে দেখো কি বলছে 3 নম্বরে, বিকাশ নে খিলৌনা খরিদা, বিকাশ নে খিলৌনা খরিদা। তো কি কিনেছে, খেলনা কিনেছে, তো খেলনাটা কিন্তু আমরা কর্ম পাচ্ছি। প্রতিভা লেখ লিখতি হে, যদি বলতাম প্রতিভা লিখতি হে মানে প্রতিভা লেখে তাহলে অকর্মক হতো, কিন্তু প্রতিভা কি করছে, লেখ লিখছে। লেখ মতলব কি বোঝানো হচ্ছে না, কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা বলতে পারো অনুচ্ছেদ বা রচনা, যাই বলো না কেন, প্রতিভা লেখ লিখতি হে, তাই এটাকে আমরা কি বলছি না সকর্মক ক্রিয়া। তো প্রত্যেকে একবার জানাবে যে তোমরা বুঝতে পারলে কিনা সকর্মক ক্রিয়া কোনটাকে বলছি। যেখানে আমরা কর্ম পাচ্ছি সেটাকে আমরা সকর্মক বলবো, যেখানে কর্ম পাবো না সেটা হয়ে যাবে আমাদের অকর্মক ক্রিয়া। পাশে তোমাদের মেসেজ বক্স আছে, সেখানে তোমরা বলতে পারো যে বুঝতে পারলে কিনা। গুড, যাই হোক প্রত্যেকেই তাহলে বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখো পরবর্তী পার্টে যাব, অকর্মক ক্রিয়া কোনটাকে বলছি। দেখো তার আগে সকর্মকের একটু জাস্ট ছোট্ট একটা পার্ট আছে তোমাদের, যে দুটো পার্ট আছে এখানে দেওয়া রয়েছে, যেহেতু আমি তোমাদের বলে দিচ্ছি যে সকর্মকের দুটো পার্ট আছে, ঠিক আছে। সেটা যে খুব ডিপ কিছু তা কিন্তু নয়। একটা হচ্ছে এক কর্মক সকর্মক ক্রিয়া, আর একটা হচ্ছে দ্বিকর্মক সকর্মক ক্রিয়া। কেন বলছি দেখো, তাহলে উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। যে ফার্স্ট আছে দেখো এক কর্মক সকর্মক ক্রিয়া বা এক কর্মক ক্রিয়া, যেটা আমরা একটু আগে করে আসলাম যে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া মানে এখানে দেখো শৈলী পুস্তক পড়া রহি হে, কি পড়াচ্ছে না, বই পড়াচ্ছে। তো এখানে একটাই মাত্র কিন্তু কর্ম পাচ্ছি আমরা, তাই না, এখানে একটাই মাত্র কর্ম পাচ্ছি যে পুস্তক, তার কারণে এটাকে আমরা এক কর্মক সকর্মক ক্রিয়া বলতে পারি। তো সেটাই কিন্তু এখানে দেওয়া আছে দেখো, जिस सकर्मक क्रियाओं में केवल एक ही कर्म होता है, जिस सकर्मक क्रियाओं में केवल एक ही कर्म होता है वे एक कर्मक सकर्मक क्रिया कहलाती है। जैसे कि देखो मोहन फिल्म देख रहा है, मोहन ফিল্ম দেখ रहा है, মোহন কি দেখছে না, ফিল্ম দেখছে, তাই তো। তো এখানে একটাই কর্ম পাচ্ছি আমরা, ফিল্ম দেখছে। তারপরে কি বলছে দেখো, নীতা খানা খা রহি হে, একটু আগে বললাম নীতা অথবা রিনা, তো কি খাচ্ছে না, খাবার খাচ্ছে, একটা কর্ম পাচ্ছে, তো এটাকে এক কর্ম বলছে। 3 নম্বরে কি বলছে দেখো, सीमा झाड़ लगा रही है, सीमा झाड़ू लगा रही है, तो झाड़ूটা কর্ম পাচ্ছি। সুরেশ জমিন সরি সুরেশ সামান লাতা है, কি আনছে না, সামান নিয়ে আসছে, তাহলে কর্ম পাচ্ছি। প্রতাপ গাড়ি চালা রাহা है, তাহলে গাড়িটা কি পাচ্ছি না, কর্ম পাচ্ছি। দেখো এখানে প্রত্যেকটার মধ্যে একটা করে কর্ম পাচ্ছি, তাই এটাকে আমরা বলতে পারি কিনা এক কর্মক সকর্মক ক্রিয়া। ঠিক তার বিপরীত কিনা দ্বিকর্মক সকর্মক ক্রিয়া কোনটা হবে, যেখানে আমরা দুটো কর্ম পাবো, সেটাই কিন্তু বলেছে দেখো, जिन सकर्मक क्रियाओं में एक साथ दो दो कर्म होते हैं, जिन सकर्मक क्रियाओं में एक साथ दो दो कर्म होते हैं वे द्विकर्मक सकर्मक क्रिया कहलाते हैं। जैसे कि उदाहरण देखो কি বলছে, শ্যাম ने राधा को रुपए दिए, শ্যাম ने কাকে দিয়েছে, রাধাকে দিয়েছে, কি দিয়েছে না, টাকা দিয়েছে, তাই তো। শ্যাম ने রাধা को रुपए दिए, তো এখানে রাধা একটা কর্ম পাচ্ছি, এখানে রুপি একটা কর্ম পাচ্ছি। শ্যাম এটা কিন্তু কর্তা, শ্যাম কাকে দিয়েছে, রাধাকে দিয়েছে, কি দিয়েছে, টাকা দিয়েছে, তাহলে দুটো কর্ম পাচ্ছি। তাই এটাকে আমরা বলতে পারি কিনা দ্বিকর্মক ক্রিয়া বা দ্বিকর্মক সকর্মক ক্রিয়া। 2 नंबरे के देखो, मेरा अपने भाई के साथ फिल्म देख रहा है,
একটু আগে বললাম মীরা ফিল্ম দেখ রা হ্যায়, যদি শুধু ফিল্ম দেখ রা হো তাহলে এক কর্মক হতো। আর যেহেতু বলছে ভাই কে সাথ, কার সাথে দেখছে, ভাইয়ের সাথে। কি দেখছে না, ফিল্ম বা মুভি দেখছে, তাই দুটো কর্ম পাচ্ছে, তাই এটাকে আমরা বলতে পারি দ্বিকর্মক ক্রিয়া। পরে উদাহরণটা দেখো কি দেওয়া আছে, ছাত্র নে অধ্যাপিকা কো কপি দিখাই। কাকে দেখিয়েছে, ছাত্ররা কাকে দেখিয়েছে, অধ্যাপিকা বা শিক্ষিকাকে দেখিয়েছে। কি দেখিয়েছে না, কপি দেখিয়েছে, তাই তো। 5 नंबर दाओ की बोलছে टीना ने श्याम को नाश्ता कराया। टीना ने श्याम को नाश्ता कराया। তো কাকে করিয়েছে না শ্যামকে করিয়েছে। কি করিয়েছে, নাস্তা করিয়েছে। তাহলে দুটো করে কর্ম পাচ্ছি আমরা, তাই এটাকে আমরা কি বলতে পারি না, দ্বিকর্মক সকর্মক ক্রিয়া। বোঝা গেল আশা করি। তাহলে এই যে সকর্মক ক্রিয়া আমরা দেখলাম, প্রত্যেকে দেখবে এই যে ক্রিয়ার দুটো ভাগ রয়েছে কর্মের আধারে, সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া। তো এই সকর্মক ক্রিয়া মানে যেখানে কর্ম আছে। তো এই সকর্মকেরও আবার কটা ভাগ আছে, দুটো ভাগ, একটা হচ্ছে এক কর্ম, একটা হচ্ছে দ্বিকর্ম। তো এক কর্মক মানে যেখানে একটা কর্ম থাকবে, আর দ্বিকর্মক মানে যেখানে দুটো কর্ম থাকছে। এবার অকর্মক ক্রিয়াটা আমরা দেখবো, অকর্মক ক্রিয়া কোনটাকে বলছি, যেখানে কর্মই থাকবে না আমাদের, সেটাকে আমরা বলতে পারি কিনা অকর্মক ক্রিয়া। দেখো প্রত্যেকে, এই যে অকর্মক ক্রিয়া, जिस क्रिया का फल कर्ता पर ही पड़ता है वो क्रिया अकर्मक क्रिया कहलाती है। তাই তো, মানে যেখানে ক্রিয়ার ফলটা কার উপরে পড়বে না, কর্তার উপরে। যে পূজা নাচতি है, মানে পূজা কি করে, নাচে, তাই তো, পূজা নাচে। তাহলে এই নাচা ক্রিয়াটা কার উপরে প্রভাবটা ফেলছে না, ডাইরেক্ট এই কর্তার উপরে কিন্তু প্রভাবটা ফেলছে, পূজা নাচতি है। তো দেখো যেটা সকর্মক ছিল, আমাদের এই সকর্মক করছিলাম, মোহন ফিল্ম দেখ রা है, দেখছে, এটা কার উপরে পড়ছে না, কর্মের উপরে, এই ফিল্মের উপরে কিন্তু প্রভাবটা পড়ছে। কি দেখছে, ফিল্ম দেখছে, তাই এটাকে আমরা সকর্মক বলছি। আর এখানে অকর্মক কোনটাকে বলছি দেখো, যেখানে কিন্তু কর্ম নেই। এই যে নাচা বা ক্রিয়ার যে প্রভাবটা, সেটা কার উপরে পড়ছে, ডাইরেক্ট কর্তার উপরে পড়ছে, পূজা নাচতি है। তাই এটাকে আমরা বলতে পারি কিনা অকর্মক ক্রিয়া। तो देखो এখানে সেটাই বলেছে, जिस क्रिया का फल कर्ता पर ही पड़ता है वो क्रिया अकर्मक क्रिया कहलाती है। अकर्मक क्रिया का कोई कर्म कारक नहीं होता है, इसलिए इसे अकर्मक कहा जाता है। जैसे कि 2 नंबर दाও কি দেওয়া আছে, শ্যাম রোতা है মানে শ্যাম কান্না করে, সুনীল পড়তা है मतलब সুনীল পড়ে। যদি এখানে বলতাম সুনীল পুস্তক পড়তা है, তো সেই ক্ষেত্রে কিন্তু কি পুস্তকের উপর প্রভাবটা পড়ে, তখন কিন্তু সেটা সকর্মক হয়ে যেত। এখানে শুধুমাত্র বললাম কিনা সুনীল পড়তা है, সুনীল পড়ে, তাই এটাকে আমরা কি বলছি না অকর্মক ক্রিয়া। তারপরে কি বলছে দেখো, ঘোড়া দৌড়তা है মানে ঘোড়া দৌড়ায়, তো এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে আমাদের অকর্মক ক্রিয়া। বোঝা গেল কি বললাম। তাহলে সকর্মক আর অকর্মক প্রত্যেকের ক্লিয়ার আশা করছি। ফার্স্ট একদম ভাগের এইখানটায় যাব। কর্মের আধারে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে অকর্মক, একটা সকর্মক, অথবা সকর্মক অকর্মক। এই দুটো আশা করছি প্রত্যেকের ক্লিয়ার। কর্মের আধারে যে দুটো ক্রিয়া আমাদের রয়েছে, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া আর একটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এই দুটো আশা করছি প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট দেখো আছে কিনা রচনার আধারে। 2 নম্বরে কি আছে আমাদের দেখতে পাচ্ছ, রচনার আধারে ক্রিয়ার কটা ভাগ আছে আমরা পাচ্ছি। ফার্স্ট 1 নম্বরে আছে কিনা সামান্য ক্রিয়া, 2 নম্বরে কি আছে সংযুক্ত ক্রিয়া, 3 নম্বর আছে নাম ধাতু ক্রিয়া, 4 নম্বর আছে প্রেরণার্থক ক্রিয়া, আর 5 নম্বরে আছে পূর্বকালিক ক্রিয়া, তাই তো। তাহলে রচনার আধারে আমরা কটা ক্রিয়া পাচ্ছি না, 5টা ক্রিয়া পাচ্ছি। সামান্য ক্রিয়া, সংযুক্ত ক্রিয়া, নাম ধাতু ক্রিয়া, প্রেরণার্থক ক্রিয়া, আর আছে কিনা পূর্বকালিক ক্রিয়া। এটা পূর্ণকালিক নয়, পূর্বকালিক হবে, ঠিক আছে, এখানে ভুল আছে, পূর্ণকালিক নয়, পূর্বকালিক হবে। তো কি বললাম, রচনার আধারে আমরা ক্রিয়ার ভাগ পাচ্ছি কটা, সামান্য ক্রিয়া, সংযুক্ত ক্রিয়া, নাম ধাতু ক্রিয়া, প্রেরণার্থক ক্রিয়া আর পূর্বকালিক ক্রিয়া। এবার এগুলো সম্পর্কেও জানবো, খুব বেশি কিছু নেই, সামান্য, এর কিন্তু কোনো ভাগ নেই। তোমাদের ভয় পাওয়ার কিছু নেই যে এর আবার কোনো ভাগ আছে কিনা, এর কোনো ভাগ নেই। প্রত্যেকটা সিম্পল জাস্ট কয়েকটা লাইনের মাধ্যমে আমরা কিন্তু জেনে নেব। প্রথমে আছে কিনা 1 নাম্বার সামান্য ক্রিয়া। তো প্রত্যেকে দেখবে সামান্য ক্রিয়া আমরা কোনটাকে বলছি। क्रिया के भेद रचना के आधार पर ফার্স্ট 1 নম্বরে আছে সামান্য, 2 নম্বরে সংযুক্ত, 3 নম্বর নাম ধাতু, 4 নম্বর প্রেরণার্থক আর 5 নম্বর পূর্বকালিক। তোকে বললাম যে বানানটা ভুল আছে, এটা পূর্বকালিক হবে, ঠিক আছে।
তো এবার দেখো কি বলছে, সামান্য ক্রিয়া। প্রথমে দেখবো হচ্ছে আমরা সামান্য ক্রিয়া কোনটাকে বলছি। देखो की बोलते जब किसी वाक्य में एक ही क्रिया का प्रयोग होता है वो सामान्य क्रिया कहलाती है। सोहन ने गाना गाया, की बोलते सोहन ने गाना गाया, पिताजी ने पत्र लिखा, मोर बारिश में नाचा। तो এখানে দেখো নাচা, লেখা, গায়া, গায়া मतलब হচ্ছে গেয়েছে, তাই তো, গান করেছে, পত্র লিখেছে আর নেচেছে। তো এখানে একটা মাত্র কিন্তু আমরা কি পাচ্ছি না, ক্রিয়া পাচ্ছি, কর্ম কিন্তু নয়। গানা, পত্র, বারিশ এগুলো কিন্তু কর্মের মধ্যে, গানা, পত্র এটা কর্মের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু আমরা এবার দেখছি হচ্ছে ক্রিয়া। সামান্য ক্রিয়ার মধ্যে কি বললাম, একটাই মাত্র ক্রিয়া থাকবে, যে সোহান নে গানা গায়া। তো এটা হচ্ছে এক নাম্বার ক্রিয়া। দেখো একটাই কিন্তু ক্রিয়া পাচ্ছি। পিতাজি নে পত্র লেখা, একটাই ক্রিয়া পাচ্ছি, লেখা বা লিখেছে। তারপরে কি মোর বারিশ মে নাচা, তাহলে মোর কিনা বৃষ্টিতে নেচেছে। তো এই নেচেছে এটা কিন্তু আমরা কি পাচ্ছি না, ক্রিয়া পাচ্ছি। তাই যেখানে একটা ক্রিয়া পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি কিনা সামান্য ক্রিয়া। বোঝা গেল কি বললাম? নেক্সট 2 নম্বরে আছে, দেখো কি 2 নম্বর, সংযুক্ত ক্রিয়া। 2 নম্বরে কি আছে আমাদের, সংযুক্ত ক্রিয়া কোনটাকে বলছে। দেখো जब दो या दो से अधिक क्रियाएं, जब दो या दो से अधिक क्रियाएं मिलकर किसी पूर्ण क्रिया को बनाती है तब वे संयुक्त क्रिया कहलाती है। তাই তো, মানে দুটো ক্রিয়া পাবো। দেখো এখানে मैंने खाना खा लिया, প্রথমে আছে কিনা খা, তারপরে হচ্ছে কি লিয়া, খেয়ে নিয়েছি। খা লিয়া মতলব কি বোঝানো হচ্ছে, না খেয়ে নিয়েছি। তারপরে দেখো তুম বাজার চলে যাও, চলে যাও, চলে যাও। তারপরে কি वो मेरे घर आया करता है, আয়া কর্তা মানে আসতেই থাকে, আসতে থাকে। তাহলে এই জায়গাগুলোতে আমরা কি পাচ্ছি না, দুটো করে ক্রিয়া পাচ্ছি, তাই এটাকে আমরা বলতে পারি কিনা সংযুক্ত ক্রিয়া। ফার্স্ট বললাম কিনা সামান্য ক্রিয়া, যেখানে একটা মাত্র ক্রিয়া থাকবে, সোহান নে গানা গায়া, পিতাজি নে পত্র লিখা, মোর বারিশ মে নাচা, এগুলো কিন্তু একটা করে ক্রিয়া পাচ্ছি, তাই এটাকে আমরা বলতে পারি কিনা সামান্য ক্রিয়া। আর 2 নম্বরে কি বললাম, দেখো সংযুক্ত ক্রিয়া। সংযুক্ত ক্রিয়া কোনটাকে বলছি, যেখানে আমরা দুটো ক্রিয়া পাচ্ছি, मैंने खाना खा लिया, तुम बाजार चले जाओ, वो मेरे घर आया करता है। তাই তো, এটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, সংযুক্ত ক্রিয়ার মধ্যে হয়ে যাচ্ছে। বোঝা গেল আশা করি। এবার দেখো তাহলে সামান্য আর সংযুক্ত, সামান্য মানে একটা ক্রিয়া, সংযুক্ত মানে আমাদের দুটো ক্রিয়া থাকছে। 3 নম্বরে কি আসছে, দেখো নাম ধাতু ক্রিয়া। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি, একদম শর্টের মধ্যে তোমাদের বোঝাচ্ছি, একদম সিম্পলি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যেখানে কিন্তু খুব বেশি কিছু নেই, একদম সিম্পল বলতে পারো, সিম্পল ভাষায় কিন্তু রয়েছে। 3 নম্বরে রয়েছে আমাদের দেখো নাম ধাতু ক্রিয়া। কি বলছে দেখো, সংজ্ঞা, সর্বনাম और বিশেষণ। কি বলছে, সংজ্ঞা, তো তোমরা এই ক্লাসগুলো তো এখনো করোনি বা তোমাদের এটা অজানা আছে, তো নেক্সট পরবর্তী ক্লাসে আমি সব করিয়ে দেবো তোমাদের আস্তে আস্তে করে। সংজ্ঞা মানে যেটাকে আমরা নাউন বলছি, যেমন ধরো বললাম রাম খুব ভালো ছেলে, তো রামটা হচ্ছে কিনা সংজ্ঞা বা নাউনের মধ্যে হচ্ছে। তারপরে ধরো বললাম সে খুব রাগী, তো এই যে সেটা কাকে বোঝালাম, রামকেই বোঝালাম যে সে খুব রাগী, তো এই সেটা হচ্ছে কিনা সর্বনাম, মানে নামের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে সর্বনাম। তো রাম খুব ভালো ছেলে বললাম, তো এই ভালোটা কি হচ্ছে না বিশেষণ হচ্ছে। কি বললাম, রাম খুব ভালো ছেলে, এই ভালোটা হচ্ছে বিশেষণের মধ্যে পড়ছে। তাহলে দেখো संज्ञा, सर्वनाम और विशेषण शब्दों से बनने वाली क्रियाओं को नाम धातु क्रिया कहते हैं। তার মানে এই সংজ্ঞা, সর্বনাম আর বিশেষণ দিয়ে যদি কোনো ক্রিয়া তৈরি হয় সেটাকে আমরা বলতে পারি কিনা নাম ধাতু। যেমন হাত, হাতটা হচ্ছে কিসের মধ্যে পড়ছে, সংজ্ঞার মধ্যে পড়ছে। হাত থেকে এসে কিনা হাতিয়ানা, হাতিয়ানা মানে কি, দেখো কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া। হাত তো আমাদের সংজ্ঞা, হাতটা হচ্ছে আমাদের সংজ্ঞার মধ্যে পড়ছে, কিন্তু যদি বলি হাতিয়ানা কথাটা বলি, তো সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া বোঝাচ্ছে, হাতিয়ানা। তাই এটাকে আমরা কি বলছি না, ক্রিয়া বলছি, এটা সংজ্ঞা এটা ক্রিয়া। রঙ থেকে রঙনা, শর্ম থেকে শর্মানা। কি বলছে দেখো, শর্ম থেকে, শর্ম মানে হচ্ছে লজ্জা, তাই তো, শর্ম থেকে শর্মানা। আপনা থেকে अपनाना, আপনা থেকে अपनाना, আপনা কিন্তু কি আমাদের সর্বনামের মধ্যে পড়ে। अपनाना মানে কি, আপনা মানে কি নিজের, আর अपनाना মানে কি নিজের করে নেওয়া। ভালো করে বুঝবে কিন্তু কি বললাম, যে আপনা মানে বোঝানো হচ্ছে কিনা নিজের, সেখান থেকে এসে কিনা अपनाना মানে নিজের করে নেওয়া। তারপরে দেখো কি আছে, গরম থেকে গরম, গরম থেকে গরমানা। তবে এটা একটু ভুল আছে, এটা কোনো ওয়ার্ড অ্যাকচুয়ালি হয় না আমাদের। বাত থেকে দেখো কি হচ্ছে, বাতিয়ানা, বাত থেকে বাতিয়ানা।
দুঃখ সে দুখানা, দুঃখ সে দুখানা, এটা হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়ছে না, নাম ধাতু ক্রিয়ার মধ্যে পড়ছে। বোঝা গেল কি বললাম? এই তিনটে প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা একবার বলবে। যে সামান্য ক্রিয়া মানে একটা ক্রিয়া থাকছে, সংযুক্ত ক্রিয়া মানে দুটো ক্রিয়া থাকছে, আর নাম ধাতু মানে হচ্ছে যেখানে সংজ্ঞা, সর্বনাম অথবা বিশেষণ দিয়ে ক্রিয়া তৈরি হচ্ছে, সেটাকে আমরা নাম ধাতু বলছি। লাস্ট 4 নাম্বার আর 5 নাম্বার পার্টটা দেখো, তাহলে কিন্তু তোমাদের ক্রিয়াটা মোটামুটি কমপ্লিট বলতে পারো। আর যেটুকু বাকি যা আছে আমরা নেক্সট পরের দিনের ক্লাসে আমরা করব। কিন্তু আগে প্রত্যেকে এই যে আজকের পার্টটুকু একটু ভালো করে দেখে নাও, তারপরে আমরা কিন্তু জিডি, এসএসসি জিডি তে যে তোমাদের কেমন কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন গুলো তোমাদের আমি দেখাবো, প্লাস আলোচনাও আমি করে নেব যে কেমন ধরনের কোয়েশ্চেন আসছে, কিভাবে তোমরা করতে পারো সেটাও কিন্তু আলোচনা করবো, যাতে তোমরা বুঝতে পারো যে না জিডি তে হিন্দি গ্রামারে কত ইজিলি নাম্বার পাওয়া যায়। তো এই তিনটে আশা করছি প্রত্যেকের ক্লিয়ার। আচ্ছা, 1 নাম্বারটা বলছো তাই তো, সামান্য ক্রিয়া কোনটাকে বলছি? সামান্য ক্রিয়া কি বলছো দেখো, যেখানে কি বললাম একটা মাত্র ক্রিয়া থাকবে, যেখানে একটা মাত্র ক্রিয়া থাকবে সেটাকে আমরা বলতে পারি কিনা সামান্য ক্রিয়া। সোহান নে গানা গায়া, সোহান নে গানা গায়া মানে সোহান গান করেছে, তো গায়া গান করেছে, তাই এটাকে আমরা কি বলছি না সামান্য ক্রিয়া। পিতাজি নে পত্র লিখা, পিতাজি চিঠি লিখেছে, তাই এটাকে আমরা কি বলছি, দেখো একটা ক্রিয়া পাচ্ছি তাই সামান্য ক্রিয়া হচ্ছে। মোর বারিশ মে নাচা মানে ময়ূর, ময়ূর কি করেছে বারিশে বা বৃষ্টিতে নেচেছে, তাই তো একটা ক্রিয়া পাচ্ছি, তাই এটাকে আমরা সামান্য ক্রিয়া বলছি। পরবর্তী পার্টে দেখো কি বলছে, সংযুক্ত ক্রিয়া। जब दो या दो से अधिक क्रियाएं मिलकर किसी पूर्ण क्रिया को बनाती है तब वे संयुक्त क्रिया कहलाती है। जैसे कि मैंने खाना खा लिया মানে আমি খাবার খেয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি দুটো করে ক্রিয়া পাচ্ছি কিন্তু। तुम बाजार चले जाओ, চলে যাও দুটো ক্রিয়া। वो मेरे घर आया करता है মানে আসতে থাকে, আয়া কর্তা মতলব আসতেই থাকে, ও আমার ঘর বা আমার বাড়ি আসতেই থাকে, তো আসতে একটা ক্রিয়া পাচ্ছি, থাকে একটা ক্রিয়া পাচ্ছি, তাই এটাকে আমরা কি বলছি না সংযুক্ত ক্রিয়া। 3 नंबर पार्टे রয়েছে কিনা আমাদের नाम धातु क्रिया। देखो কি বলছে, संज्ञा सर्वनाम और विशेषण शब्दों से बनने वाली क्रियाओं को नाम धातु क्रिया कहते हैं। তো সংজ্ঞা মানে যেটাকে আমরা নাউন বলছি, নামের পরিবর্তে যেটা ব্যবহার করছি সেটা প্রোনাউন, আর বিশেষণ কোনটা, যে রাম খুব ভালো ছেলে, ভালোটা হচ্ছে বিশেষণের মধ্যে। তো এই তিনটে দ্বারা যে আমরা ক্রিয়াগুলো পাচ্ছি তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি নাম ধাতু ক্রিয়া। হাত থেকে হাতিয়ানা, রঙ সে রঙনা, শর্ম সে শর্মানা, अपना से अपनाना, তারপরে বাত সে বাতিয়ানা আর দুঃখ সে দুখানা। বোঝা গেল কি বললাম? নেক্সট এবার 4 নাম্বার পার্টে আমরা যাব। দেখো পেনার্থ ক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারো, কোশ্চেন কিন্তু এই সব জায়গা থেকে তোমাদের থাকতে পারে। এই যে পেনার্থ ক্রিয়াটা রয়েছে, কোশ্চেন কিন্তু এই ধরনের এই সব জায়গা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থেকে থাকে। আচ্ছা, বলছো ক্রিয়া আর কর্মের পার্থক্যটা একটু বলতে বলছো, তো ক্রিয়া আর কর্ম। তো দেখো, ধরো বললাম যে তুমি ভাত খাচ্ছ, কি বললাম যে তুমি ভাত খাচ্ছ, তো এখানে যে খাচ্ছ এটা হচ্ছে তোমার ক্রিয়ার মধ্যে পড়ছে। কর্ম কোনটা, যে না তুমি কি খাচ্ছ, কি খাচ্ছ না ভাত খাচ্ছ, এই ভাতটা হচ্ছে কিনা কর্মের মধ্যে পড়ছে। বুঝতে পারলে কি বললাম? যে বললাম যে তুমি ভাত খাচ্ছ, এই ভাতটা হচ্ছে কর্ম, আর এই যে খাওয়াটা হচ্ছে ক্রিয়া, যেটা কাজ করছো সেটাই তো ক্রিয়া হবে। আর তুমি কি কাজটা করছো সেটাকে যখন আমরা যেটা যে শব্দের দ্বারা বোঝাচ্ছি সেটাকে বলতে পারো হচ্ছে কর্ম। ধরো বললাম রাম ফুটবল খেলছে, রাম ফুটবল খেলছে, তো খেলাটা তো আমরা জানি ক্রিয়া, বাট ফুটবল যেটা রয়েছে আমাদের, ফুটবল খেলছে, কি খেলছে না ফুটবল খেলছে, তো এই ফুটবলটাকে আমরা বলতে পারি হচ্ছে কর্ম। বোঝা গেল কি বললাম? এবার দেখো, তাহলে প্রেরণার্থক ক্রিয়া আমরা কোনটাকে বলছি, প্রত্যেকে মন দিয়ে দেখবে কি বলছি, যাহা কর্তা কার্যকে স্বয়ং না করে, মানে কি বুঝাচ্ছে এই লাইনটা, যেখানে কর্তা কাজটা নিজে না করে, দেখতে পাচ্ছ প্রত্যেকে, যেখানে কর্তা কাজ নিজে না করে किसी दूसरे से करवाता है মানে অন্য কাউকে দিয়ে করায়। जहां कर्ता कार्य को स्वयं ना करके किसी दूसरे से करवाता है वह प्रेरणार्थक क्रिया होती है, ताई तो जहां कर्ता कार्य को स्वयं ना करके किसी दूसरे से करवाता है वह प्रेरणार्थक क्रिया
होती है। जैसे कि शिक्षक ने विद्यार्थी से पुस्तक पढ़वाई, শিক্ষক ने विद्यार्थी से पुस्तक पढ़वाई, কি করেছে পড়িয়েছে, কাকে দিয়ে পড়িয়েছে না শিক্ষার্থীদের বা বিদ্যার্থীদের দিয়ে পড়িয়েছে, নিজে কিন্তু পড়েনি শিক্ষক, বিদ্যার্থীদের দিয়ে পড়িয়েছে। তাহলে এটা কি হচ্ছে, নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে। তারপরে কি বলছে দেখো, हम मतलब আমরা, हम কুলি से बोझ उठवाते हैं, মানে আমরা কি কুলির দ্বারা কি করি না বোঝা ওঠাই, তাই তো, কাকে দিয়ে বোঝা ওঠাই না কুলিকে দিয়ে বোঝা ওঠাই। তাই এটাকে দেখো আমরা কি বলতে পারি, প্রেরণার্থক ক্রিয়া। প্রেরণার্থক ক্রিয়া মানে আবারও বলছি, যেখানে কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো হয় এমন বোঝাবে, তো সেটাকে আমরা বলতে পারি কিনা প্রেরণার্থক ক্রিয়া। 3 নাম্বার দেখো কি বলছে, মাতা ने बच्चे को खाना खिलवाया, মাতা ने बच्चे को खाना खिलवाया, তাই তো, মানে বাচ্চার খাওয়ার কাজটা কে করে দিল, মা করে দিল, মা খাইয়ে দিল, তাই তো, खिलवाया। তারপরে 4 নাম্বার দেখো কি বলছে, नौकर माली से पत्र लिखवाता है, नौकर মালি সে পত্র লিখवाता है, কাকে দিয়ে পত্র লেখাচ্ছে, মালিকে দিয়ে পত্র লেখাচ্ছে। তো কাজটা কিন্তু নৌকার নিজে করছে না, কাকে দিয়ে করাচ্ছে না, মালিকে দিয়ে করাচ্ছে। তাই এটাকে আমরা বলতে পারি প্রেরণার্থক ক্রিয়া। বোঝা গেল কি বললাম, যেখানে কর্তা কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করায়, তো সেটাকে আমরা বলতে পারি প্রেরণার্থক ক্রিয়া। আর লাস্ট পার্টে আমাদের থাকছে 5 নাম্বার, যেটাকে আমরা বলছি কিনা পূর্বকালিক ক্রিয়া। এটাও ইম্পর্টেন্ট, এই লাস্ট দুটো পার্ট কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পূর্বকালিক আর প্রেরণার্থক, যেখান থেকে কোয়েশ্চেন, ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই দুটো থেকে তোমাদের থাকে। तो पूर्वकालिक क्रिया কোনটাকে বলছে দেখো, जब कर्ता एक क्रिया को समाप्त करके, जब कर्ता एक क्रिया को समाप्त करके तत्काल किसी दूसरी क्रिया को आरंभ करता है। মানে ধরো কর্তা, মানে কর্তা मतलब তুমি ধরে নাও, তুমি ধরো কোন একটা কাজ শেষ করে তুরন্ত মানে তাড়াতাড়ি কোন একটা কাজে যুক্ত হয়ে গেলে, যেমন ধরো বললাম যে তুমি খাওয়া দাওয়া করে ঘুরতে চলে গেছো, কি বললাম, তুমি খাওয়া দাওয়ার করেই ঘুরতে চলে গেছো। তো খাওয়া দাওয়ার পরে তুমি ঘুরতে গেছো মানে একটা কাজ শেষ করে তুরন্ত আর একটা কাজে চলে গেছো, তো এটাকে আমরা বলতে পারি কিনা পূর্বকালিক ক্রিয়া। বুঝে গেল? বা ধরো বললাম যে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, তো খাওয়া দাওয়া তো প্রথমে করলাম, তারপর কি করলাম না ঘুমিয়ে পড়লাম, তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়লাম, তো একটা কাজ করে তুরন্ত অন্য একটা কাজে লেগে গেলাম, তো এটাকে আমরা বলতে পারি কিনা পূর্বকালিক ক্রিয়া। দেখো কি বলছে, जब कर्ता एक क्रिया को समाप्त करके, जब कर्ता एक क्रिया को समाप्त करके तत्काल किसी दूसरी क्रिया को आरंभ करता है, तब पहली क्रिया को पूर्वकालिक क्रिया कहते हैं। जब कर्ता एक क्रिया को समाप्त करके तत्काल किसी दूसरी क्रिया को आरंभ करता है, तब पहली क्रिया को पूर्वकालिक क्रिया कहते हैं। উদাহরণ দেখো কি বলছে, वो पढ़कर सो गया, মানে ও পড়াশোনা করে শুয়ে পড়েছে। তো এই পড়कर सो गया, এই পড়कर কথাটাই কিন্তু হচ্ছে পূর্বকালিক ক্রিয়া। সীমা খেলकर थक गए, সীমা খেলা করে কিনা কষ্ট হয়ে গেছে, সীমার খেলা করে কষ্ট হয়ে গেছে, তো কষ্ট তো পরে হয়েছে, আগে কি করেছে না খেলা করেছে, তো এটাই হচ্ছে পূর্বকালিক ক্রিয়া। 3 নাম্বার কি বলছে দেখো, वो अखबार पढ़कर नहाने गया, তো नहाने मतलब স্নান করতে তো পড়ে গেছে, আগে কি করেছে না পেপার পড়েছে বা খবরের কাগজ পড়েছে, তো এই খবরের কাগজ বা পেপার পড়া এটা হচ্ছে পূর্বকালিক ক্রিয়া। 4 নাম্বার কি বলছে দেখো, সোহান পড়कर खेलने गया, মানে সোহান পড়াশোনা করে কি করেছে খেলতে চলে গেছে, তো খেলতে তো পড়ে গেছে, আগে কি করেছে না পড়াশোনা করেছে, তো এই পড়াশোনাটাই হচ্ছে কিনা পূর্বকালিক ক্রিয়া। তো যখন কর্তা একটা কাজ তুরন্ত শেষ করে অন্য একটা কাজে চলে যাচ্ছে বা অন্য একটা কাজে লেগে যাচ্ছে, তো সেটাকেই আমরা কি বলছি না পূর্বকালিক ক্রিয়া। এই হচ্ছে তোমাদের ক্রিয়ার পার্ট, আর কিচ্ছু নেই বলতে পারো। বোঝা গেল কি বললাম, এই হচ্ছে তোমাদের ক্রিয়ার পার্ট, এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই বলতে পারো। তো আমি প্রথম পার্টে তোমাদের যাব, এই যে ক্রিয়ার যে ভাগটা বললাম, আমি ইম্পর্টেন্ট যে পার্টটা আমি তোমাদের বলছি দেখো, এই যে অকর্মক ক্রিয়া সকর্মক ক্রিয়া, আমি জাস্ট মুখে তোমাদের বলছি, শুধু মন দিয়ে শোনো তাহলেই মনে থাকে। অকর্মক ক্রিয়া কোনটাকে বলছি, যেখানে কর্ম থাকবে না, যেমন রাম খেলছে, এটা হচ্ছে আমরা অকর্মক বলতে পারি। সকর্মক কোনটাকে বলছি, যে রাম ফুটবল খেলছে, তো এটা হয়ে যাবে সকর্মক ক্রিয়া, কি খেলছে না ফুটবল খেলছে, তো এটা হয়ে গেল আমাদের সকর্মক ক্রিয়া, তাই তো। তো এবার সকর্মকের মধ্যে আমি কি বলেছিলাম না দুটো ভাগ বলেছিলাম, একটা হচ্ছে এক কর্মক সকর্মক ক্রিয়া, একটা হচ্ছে দ্বিকর্মক সকর্মক ক্রিয়া। যেখানে একটা কর্ম, যেমন ধরে বললাম রাম ফুটবল খেলছে, তো এখানে একটাই কর্ম পাচ্ছি, তো এটা এক কর্মক সকর্মক ক্রিয়া। আর দ্বিকর্মক সকর্মক ক্রিয়া কোনটাকে বলবো, যেখানে দুটো কর্ম পাবো, যেমন ধরে বললাম শিক্ষক ছাত্রদের দিয়ে বই পড়াচ্ছে, শিক্ষক ছাত্রদের দিয়ে বই পড়াচ্ছে, কাকে দিয়ে না ছাত্রদের দিয়ে, কি পড়াচ্ছে বই পড়াচ্ছে, তো এটা হয়ে গেল সকর্মক ক্রিয়া। সকর্মক মানে দ্বিকর্মক সকর্মক ক্রিয়া, বুঝে গেল। এবার দেখো রচনার আধারে বললাম কিনা সামান্য ক্রিয়া, সংযুক্ত ক্রিয়া, নাম ধাতু ক্রিয়া, প্রেরণার্থক ক্রিয়া, পূর্বকালিক ক্রিয়া।
ইম্পর্টেন্ট কোন দুটো বললাম না, এই দুটো পার্ট হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সামান্য ক্রিয়া আমি কি বলেছিলাম, যেখানে আমাদের একটা মাত্র ক্রিয়া থাকবে, তাই তো। সোহান খানা খায়া, তো একটা ক্রিয়া পাচ্ছি, সোহান খানা খায়া, মানে কি খেয়েছে, খাবার খেয়েছে। তো এই খানা খায়াটা কিন্তু, খানাটা হচ্ছে কিন্তু সকর্মক হয়ে গেল, ঠিক আছে। কিন্তু যে খেয়েছে, এটা এখানে আমরা একটা ক্রিয়া পাচ্ছি না, তাই এটাকে আমরা সামান্য ক্রিয়া বলবো। এবার যদি সংযুক্ত ক্রিয়া দেখো কি হচ্ছে, সোহান খানা খা লিয়া। কি বললাম, সোহান খানা খা লিয়া, তো এখানে খা আর লিয়া দুটো ক্রিয়া পাচ্ছি, তো এটাকে আমরা সংযুক্ত ক্রিয়া বলছি। নাম ধাতু কোনটা বলেছিলাম, যেখানে আমাদের কিনা সংজ্ঞা, সর্বনাম অথবা বিশেষণ দিয়ে তৈরি যে ক্রিয়াগুলো আমরা পাচ্ছি, সেটাকে নাম ধাতু ক্রিয়া বলছি। যেমন হাত থেকে হাতিয়ানা, লাঠি থেকে লাঠিয়ানা, এগুলো হচ্ছে নাম ধাতু ক্রিয়ার মধ্যে পড়ছে। প্রেরণার্থ ক্রিয়া কোনটাকে বলেছিলাম, যেখানে কর্তা কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজটা করাবে, তাই তো, সেটাকে আমরা প্রেরণার্থ ক্রিয়া বলতে পারি। যেমন ধরো বললাম, সীতা রাম সে পত্র লিখওয়াতে হ্যাঁ, তাই তো, সীতা রাম সে পত্র লিখ, মানে সীতা রামকে দিয়ে চিঠি লেখাচ্ছে। তো সেখানে এক্ষেত্রে কি হচ্ছে, এটা প্রেরণার্থ ক্রিয়া বলতে পারি। পূর্বকালিক কোনটা বলছি আমরা, যেটা বলতে পারো একটা কাজ আগে করে তুরন্ত আর একটা কাজে আমরা যুক্ত হয়ে যাচ্ছি, সেটাকে আমরা বলতে পারি পূর্বকালিক ক্রিয়া। যে আমি খাওয়া দাওয়া করে ঘুরতে চলে গেলাম, বা আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, তো এটাই হচ্ছে কিনা একটা কাজ শেষ করে যে তুরন্ত আর একটা কাজে চলে যাচ্ছে, এটাকেই বলতে পারো পূর্বকালিক ক্রিয়া। তোমাদের জাস্ট মুখে মুখে একবার বলে দিলাম, তাহলে আশা করছি প্রত্যেকের মনে পড়েছে কি বলেছি ব্যাপারটাকে। তাহলে ক্রিয়া প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা একবার কনফার্ম করবে, তাহলে তোমাদের জিডিতে কেমন লেভেলের কোশ্চেন আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। ক্রিয়াটা প্রত্যেকের, বলছো বিশাল খাবার খেয়ে পড়তে বসলো। স্যার মাঝে মাঝে কথাটা শোনা যাচ্ছে না, তাই তো। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকের তাহলে ক্লিয়ার। এবার তাহলে দেখো আমরা কিছু তোমাদের জিডিতে ধরো এটা বলতে পারো, তোমাদের পিওয়াই কিউ কোয়েশ্চেন বলতে পারো, ঠিক আছে। এটা তোমরা বলতে পারো একটা পিওয়াই কিউ কোয়েশ্চেন, যেটা তোমাদের আগের বছর কিন্তু চলে এসছে। তো প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চেন আমাদের কি আছে, দেখো একদম সোজা, যদি একটু মন দিয়ে পড়ো তাহলেই পারবে। কি বলছে দেখো, विकल्प में दिया गया कौन सा शब्द निम्नलिखित वाक्य में रेखांकित शब्द का पर्यायवाची नहीं है। तो पर्यायवाची মানে কি বলেছিলাম, সমার্থক শব্দ, তাই তো। দেখো কি বলছে, সেন্টেন্সটা দেওয়া আছে এবং আন্ডারলাইনও তোমাদের করে দেওয়া আছে, সোনা। তো आग में तपकर ही सोना खरा होता है, তাই তো। কি বলছে, आग में तपकर ही सोना खरा होता है। তো এই যে সোনা কথাটা রয়েছে, সোনা বা স্বর্ণ যেটা আমরা বলছি, তো এটা সোনার পর্যায়বাচী মানে আমরা কোনটাকে বলছি পর্যায়বাচী, দেখো। যেমন ধরো বলতে পারো যে, কেমন বলবো, ধরো বললাম যে জল, জলের পর্যায়বাচী আমরা কি কি জানি, জল বাড়ি হতে পারে, নীর হতে পারে, অম্বু হতে পারে, এগুলো সব কিন্তু জলকেই বোঝাচ্ছে, তো এইগুলোকে আমরা বলতে পারি পর্যায়বাচী। তো এই যে সোনার আর কি কি নাম আছে, মানে সোনাকে আমরা আর কি কি নামে চিনি। স্বর্ণ মানে কি, সোনা আমরা জানি। কনক মানে কি, সোনা আমরা জানি। কাঞ্চন মানে কি, সোনা আমরা জানি। তো এই তিনটেই কিন্তু আমাদের কার পর্যায়বাচী না, সোনার পর্যায়বাচী। কিন্তু এখানে বলেছি কোনটা সোনার পর্যায়বাচী নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে কিনা অয়স, অপশন ডি অয়স, যার অর্থ হচ্ছে কিন্তু লোহা। অয়স মানে কি হচ্ছে, লোহা। এবার তোমাদের মনে হতে পারে এগুলো তো আমরা জানি না, তো তোমাদের যে কটা ইম্পর্টেন্ট বা যেগুলো ইম্পর্টেন্ট পর্যায়বাচী বা যেগুলো বিলোম শব্দ সব আমি তোমাদের পড়িয়ে দেবো, বা যেগুলো যদি কমপ্লিট করতে পারো তোমরা, তাহলে আরামসে তোমরা কমন কিন্তু পেয়ে যাবে। এই জিডির ক্ষেত্রে বলছি, শুধুমাত্র অনলি জিডির ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তো আগ মে তপকর হি সোনা খারা হতা है। তো সোনা কি বললাম, যে কোনটা সোনার পর্যায়বাচী নয় চেয়েছে, তাই তো। স্বর্ণ, কনক, কাঞ্চন আর অয়স, তাহলে অয়স মানে হচ্ছে লোহা, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 2 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, এই যে বাক্য শুদ্ধি যেটা তোমাদের বললাম, প্রত্যেকটা থেকে মোটামুটি কোয়েশ্চেন আছে। दिए गए वाक्य का वो भाग ज्ञात करे जिसमें कोई त्रुटि है, তাই তো। মানে এই যে সেন্টেন্সটা তোমাদের দেওয়া আছে, এই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। কি বলছে, कभी कभी आकाश में दिखाई देने वाला उल्कापातन एक विलक्षण घटना है। कभी कभी आकाश में दिखाई देने वाला उल्कापातन एक विलक्षण घटना है। তো এই যে উল্কাপাতন কথাটা রয়েছে না, এই কথাটা কিন্তু আমাদের ভুল বলতে পারো। কি হবে এখানটা, উল্কাপাত হবে। कभी कभी आकाश में दिखाई देने वाला उल्कापात एक विलक्षण घटना है, তাহলে ভুল কোথায় পাচ্ছি না, অপশন বি তে কিন্তু আমরা ভুল পাচ্ছি। 3 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, क्वेश्चन नंबर 3 বলছে দেখো, विकल्प में से निम्नलिखित वाक्यांश के लिए उपयुक्त शब्द चुने। কি বলছে, जिसने पवित्र उद्देश्य के लिए जीवन दान किया हो।
এটাকে কি বলেছে, এক কথায় প্রকাশ দিয়েছে, এক কথায় প্রকাশ মানে যে কোনো একটা পবিত্র উদ্দেশ্যের জন্য তার জীবনটাকে দান করে দিয়েছে, তাকে আমরা এক কথায় কি বলতে পারি? দেখো চারটা অপশন পাচ্ছি, অপশন এতে রয়েছে কিনা ধর্মাত্মা, মানে যে ধর্মের জন্য জীবন দান করেছে বা ধর্মের জন্য যে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে তাকে আমরা বলতে পারি কিনা ধর্মাত্মা। অপশন বি তে কি আছে, হুতাত্মা। অপশন সি তে আছে জীবাত্মা। অপশন ডি তে আছে দুরাত্মা। দুরাত্মা মানে হচ্ছে খারাপ আত্মা, জীবাত্মা মানে হচ্ছে জীবের আত্মা। কিন্তু এখানে কি বলেছে না, जिसने পবিত্র উদ্দেশ্য के लिए জীবন দান किया हो, তো এটাকে আমরা কি বলতে পারি, হুতাত্মা আমরা বলতে পারি। কি বলবো, হুতাত্মা। 4 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে। দেখো এটা তো তোমাদের এখনো করানো হয়নি, যে সংজ্ঞা তোমাদের পার্ট এখনো করানো হয়নি, তবু আমি তোমাদের বলছি, সংজ্ঞা পার্ট তোমাদের করানো হয়নি তবু আমি বলছি। দেখো কি বলছে, निम्नलिखित किस विकल्प में भाववाचक, समूहवाचक और जातिवाचक संज्ञा का शब्दक्रम सही है? তো সংজ্ঞার আমাদের টোটাল 5টা ভাগ আছে, ব্যক্তিবাচক, জাতিবাচক, ভাববাচক, সমূহবাচক আর হচ্ছে দ্রব্যবাচক। কিন্তু এখানে বলেছে কি কি, দেখো ভাববাচক নেব, সমূহবাচক নেব আর জাতিবাচক নেব, এই তিনটে নিয়ে কোন সংজ্ঞা তৈরি হচ্ছে। তো অপশন সি তে আছে দেখো দাসত্ব, খোদ আর জুলাহা। এটা তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু যখন তোমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হবে তাহলে আশা করি কারোর কোনো প্রবলেম হবে না, একদম আরামসে অ্যান্সার করতে পারবে। 5 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 5। এই কোয়েশ্চেনটা দেখো তোমরা নিজেরা পড়ো, নিজেরা পড়ে অ্যান্সার করতে পারো কিনা একবার একটু দেখো। এই 5 নাম্বার কোয়েশ্চেনটা এতটা ইজি কোয়েশ্চেন বলতে পারো যে তোমরা একটু নিজেরা পড়ো, পড়ে অ্যান্সার করতে পারো কিনা একবার একটু দেখো। কোয়েশ্চেন নাম্বার 5, প্রত্যেকে একটু নিজেরা পড়ার চেষ্টা করো, পড়ে একটু দেখো যে নিজেরা অ্যান্সার করতে পারছো কিনা, কি বলেছে। প্রত্যেকে পড়ার চেষ্টা করবে এবং প্রত্যেকে একটু করার চেষ্টা করো কি বলছে। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবে, যেহেতু প্রথম প্রথম একটু প্রবলেম হতে পারে, কিন্তু এতটা সোজা কোয়েশ্চেন। দেখো কি বলছে, अपने चाय वाय पी ली होगी, अपने चाय वाय पी ली होगी। এবার দেখো কি বলছে, বাক্য में प्रयुक्त এই যে চায় और वाय किस प्रकार का शब्द युग्म है। চায় মতলব চাকে বোঝানো হচ্ছে, বায় মতলব এর কোনো অর্থ নেই, এটা একটা অর্থহীন শব্দ আমরা বলতে পারি। জাস্ট এটা যুক্ত অক্ষর মানে যুক্ত শব্দ আমরা ব্যবহার করে থাকি, সেটাই বলা হচ্ছে যে আপনি চায় বায় পিলি হোগি। চাটা তো আমরা জানি চা, চায়ের কথা বলা হচ্ছে, কিন্তু বায় মতলব কি আমরা জানি না। তার মানে এটা কি একটা অর্থগত শব্দ, এটা একটা অর্থহীন শব্দ বলতে পারি। তো দেখো 3 নম্বরে রয়েছে, এটা কি কি প্রকার শব্দ, একটা সার্থক আর একটা হচ্ছে নিরর্থক। মানে একটা হচ্ছে অর্থ আছে আর একটা হচ্ছে নিরর্থক, মানে যার অর্থ নেই বা অর্থহীন শব্দ আমরা বলতে পারি। বোঝা গেল কি বললাম। 6 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, এটা তোমাদের বচন থেকে দেওয়া হয়েছে, বচন লিঙ্গ বচন কারক যেটা বললাম, বচন থেকে কোশ্চেনটা এসছে। কি বলছে দেখো, निम्नलिखित वाक्यों को ध्यान पूर्वक पढ़े और बताए कि चिन्हित वाक्यांश में किस प्रकार की त्रुटि है। কি বলছে, वो बहुत ज्ञानी व्यक्ति है, उसने अनेकों ग्रंथों की रचना की है। তো দেখো এখানে বচন সম্পর্কিত ত্রুটি পাচ্ছি আমরা, কোথায় ভুল পাচ্ছি না, এই অনেকো কথাটা ভুল। আমি যখন তোমাদের লিঙ্গ বচন করাবো তখন এই জায়গাটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আমরা অনেকও ব্যবহার করতে পারি না। তো এই অনেকো কথাটা আমরা ভুল, আমরা কি ব্যবহার করব সবসময় না অনেক কথাটা ব্যবহার করবো। তো ভুলটা আমরা কি পাচ্ছি না, বচন সম্পর্কিত ভুল, এটা হচ্ছে বচন সম্পর্কিত ভুল পাচ্ছি। 7 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, দেখো আজকের টপিক আমরা কি করলাম, যে না ক্রিয়া করলাম, তাই তো কি করলাম, ক্রিয়া করলাম। তো এই ক্রিয়ার মধ্যে আরেকটা পার্ট কিন্তু তোমাদের আছে, যেটা হচ্ছে কিন্তু ক্রিয়া বিশেষণ বলতে পারো। সেটা আমি পরবর্তী কোনোদিন তোমাদের ক্লাস করিয়ে দেবো। তো কি বলছে দেখো, সারে কলাকার উপর হে, সারে কলাকার উপর হে, কোথায় আছে না উপরে আছে, কোথায় আছে উপরে আছে। তো উপরিक्त वाक्य का संबंध किस क्रिया विशेषण से, কোথায় আছে উপরে আছে, ভালো করে দেখবে। সব কলাকার কোথায় আছে না উপরে আছে। তো এটা আমরা কি বলতে পারি, একটা স্থান বোঝাচ্ছে না, উপর মানে কি একটা স্থান বোঝাচ্ছে তো না। তো দেখো 1 নম্বরে কি আছে না স্থানবাচক ক্রিয়া বিশেষণ, 2 নম্বরে আছে কালবাচক ক্রিয়া বিশেষণ, 3 নম্বর রীতিবাচক ক্রিয়া বিশেষণ, 4 নম্বর পরিমাণবাচক ক্রিয়া বিশেষণ। তো জাস্ট এই কোশ্চেনটার জন্য আমি তোমাদের বললাম যে সারে কলাকার উপর है। তো উপর মানে কোথায় আছে না স্থান বোঝাচ্ছে, উপরে আছে। তো এটা আমরা চোখ বন্ধ করে করতে পারি কিনা স্থানবাচক ক্রিয়া বিশেষণ। বোঝা গেল যে सारे कलाकार ऊपर है, উপরিত বাক্য का संबंध किस क्रिया विशेषण से है না স্থানবাচক ক্রিয়া বিশেষণের সাথে আছে। এবার দেখো 8 নাম্বার কোশ্চেন কি বলছে,
निम्नलिखित विकल्प में से कौन सा एक विलोम युग्म सही नहीं है? বিলোম মানে বুঝতে পারছো একে অপরের বিপরীত শব্দ। তো খগ মানে কি পাখি বা যারা আকাশে চলাফেরা করে, মৃগ মানে যারা মাটিতে ঘোরাফেরা করে। তো খগ মৃগ, মৃগ মানে হরিণও বোঝায়, খগ মানে পাখি বোঝায়, অথবা যারা মাটিতে আর উপরে চলাফেরা করে, তো একে অপরের বিপরীত শব্দ। তো এটা ঠিক আছে আমাদের। তো ঠিকঠাকে আমরা নিতে পারবো না, আমরা কোনটা নেবো না, ভুল যেটা আছে এখানে বলেছে কোনটা সঠিক নয়, এই জায়গাটা খেয়াল করবে। कौन सा विलोम युग्म सही नहीं है? 2 নম্বরে দেখো কি আছে, গমন আর লাঘব। গমন মানে কি না চলে যাওয়া, গমন মানে কি চলে যাওয়া, আর লাঘব মানে কি লঘু বা ছোট যেটা আমরা বলছি। তো এটা কিন্তু আমাদের বিপরীত শব্দ নয়, তাই তো, এটা একে অপরের বিপরীত শব্দ নয়। তার মানে এটাই কিন্তু আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এটাই আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। গুপ্ত মানে কি গুপ্ত করা বা গোপন করা, যেটা আমরা বলছি। প্রকট মানে সামনে আনা, গমন মানে চলে যাওয়া, আগমন মানে আসা। তাহলে এগুলো কিন্তু সব ঠিক আছে। তাহলে 3-4 আমরা নিতে পারছি না, সঠিক উত্তর হবে কিনা 8-এর অপশন 2 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তো কোশ্চেন গুলো দেখে তোমাদের কেমন লাগছে আগে একটু বলো। কোশ্চেন গুলো দেখে তোমাদের কেমন লাগছে আগে একটু বলো। যদি মনে হয় যে না বুঝতে পারছো না বা একটু ভয় আছে মনে, যদি ভয় থাকে একদম খোলাখুলি বলো, আমি ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। যদি কারো মনে কোনো ভয় থেকে থাকে না যে আমরা পারবো না বা আমরা আমাদের দ্বারা হবে না, যদি এরকম কারোর মনের মধ্যে থেকে থাকে তাহলে একদম খোলাখুলি বলো। এটাই কিন্তু তোমাদের বলতে পারো জিডি তে ঠিক সেম এই ধরনের কোশ্চেন থাকবে। আজকের কোশ্চেন গুলো মনে হতে এর থেকেও সোজা কোশ্চেন তোমাদের থাকতে পারে, যদি তোমাদের কোনো শিফটে এর থেকেও সোজা কোশ্চেন থাকতে পারে। তো কারো যদি মনে হয় যে না পারবে না বা সেটা কিন্তু এখনই প্রত্যেকে বলবে, বারবার বলছি। আচ্ছা, রিক বলছো বুঝতে প্রবলেম হচ্ছে, আর কেউ? বাপি বলছো স্যার আমার ফার্স্ট টাইম হিন্দি ক্লাস। খুব ভালো, বাট হিন্দি রিডিং পড়তে একটু কঠিন লাগে। হিন্দি রিডিং করতে কঠিন লাগবে না যদি তোমরা ক্লাস কন্টিনিউ করো। যদি প্রতিটা নিয়ত বা প্রতিনিয়ত বা প্রতিটা সময় যদি তোমরা হিন্দিটাকে একটু কন্টিনিউ করো বা বাড়িতে যদি একটু কষ্ট করে হিন্দি রিডিং পড়ার চেষ্টা করো, এমন নয় যে তোমাদের আদার্স অন্যান্য কাজ বাজ বাদ দিয়ে হিন্দি রিডিং পড়া শিখতে হবে, সেটা আমি বলছি না। জাস্ট পার ডে কখনো সময় ফাঁকা সময় বসে আছো 10টা মিনিট বা 15টা মিনিট একটু পড়ার চেষ্টা করো, তাহলে দেখো হিন্দি রিডিং ক্লিয়ার হয়ে যাবে। যাদের রিডিং এখনো প্রবলেম আছে আমি তোমাদের বলছি তোমরা জাস্ট 2 সপ্তাহ ক্লাস করো। আমি তোমাদের বলছি জাস্ট 2 থেকে 3 সপ্তাহ ক্লাস করো। যদি হিন্দি রিডিং প্রবলেম ক্লিয়ার তোমাদের না হয়, যদি বলো এখন তোমাদের মনে হচ্ছে যে হয়তো 10% তোমরা পারছো আর 90% তোমরা পারছো না, তো এই জিনিসটা দেখবে তোমাদের তখন হয়ে যাবে হয়তো 70-30 হয়ে যাচ্ছে, যে 70% তোমরা পড়তে পারছো, 30% তোমরা পড়তে পারছো না, এরকম তোমাদের হবে। ক্লাস শেষে পিডিএফ তোমরা অবশ্যই পেয়ে যাবে, এটা কিন্তু স্যার আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে যে ক্লাসের শেষে অবশ্যই পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এবার দেখো পরবর্তী কোশ্চেনে যাব। 9 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, তোতা উড়कर पेड़ की तोता उड़कर पेड़ की डैश, এখানে একটা শূন্যস্থান। নিম্নলিখিত में से देशज शब्द युक्त विकल्प चुनकर वाक्य पूर्ण करें। দেশি শব্দ ভালো করে বুঝবে কি বলেছে না, দেশি শব্দ। শাখা মানেও ডাল, টেহনি মানেও ডাল, ফুনগি মানেও ডাল, ডাল মানেও ডাল। মানে তোতা পাখিটা উড়ে গাছের ডালে বসেছে, তাই তো। কিন্তু আমাদের এখানে কি দেশি শব্দ দিয়ে সেন্টেন্সটাকে নিতে হবে। দেশি শব্দ, অন্য কোনো শব্দ আমরা ব্যবহার করতে পারবো না। দেশি মানে কেমন ধরনের শব্দ, যেগুলো ধরো দেশের মধ্যে বিভিন্ন আগে থেকে তৈরি রয়েছে সব শব্দগুলো, যেগুলো অন্য কোনো ভাষা থেকে নেওয়া হয়নি বলতে পারো, যেমন সংস্কৃত থেকে নেওয়া হয়নি বা ইংরেজি থেকে নেওয়া হয়নি। এইসব ধরনের শব্দগুলোকে আমরা দেশি শব্দ বলে থাকি। যেমন ধরো আছে কিনা ফনিগি, 3 নাম্বার, ফনিগি পার बैठ गया। ফনিগি মানেও কিন্তু ডালকে বোঝানো হচ্ছে, তাহলে এটা আমরা কিনা দেশি শব্দ। 10 নাম্বার দাও কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 10, निम्नलिखित में से बहुवचन से संबंधित वाक्य है। এটা দেখো এতটা সোজা কোয়েশ্চেন। নিম্নলিখিত में से বহুবচন সে সম্বন্ধিত বাক্য মানে বহুবচনের সাথে সম্পর্কিত কোন সেন্টেন্সটা আছে। 1 নম্বরে কি বলছে, প্রেম তোমারে মামা হে। প্রেম তোমারে মামা হে, তাই তো, মানে প্রেম তোমার মামা। তো এখানে কোথাও কি একের অধিক কিছু পাচ্ছি আমরা? পাচ্ছি না। 2 নম্বরে দেখো কি বলছে, দেবরাজ অত্যন্ত বীর হে। দেবরাজ অত্যন্ত বীর হে, তো এখানে কি আমরা কোথাও একের অধিক কিছু পাচ্ছি? দেবরাজ অত্যন্ত বীর, তাহলে এখানেও আমরা পাচ্ছি না। 3 নম্বর কি পাচ্ছি দেখো, ও এক দাতা হে, মানে ও একজন দাতা বা একজন দান করে বা ও খুব দান করে বলতে পারো, এখানেও কিন্তু দেখো এক বচনেই পাচ্ছি।
কিন্তু বলেছে কিনা বহু বচনের সাথে সম্পর্কিত আছে সেরকম কোন সেন্টেন্স। তো এই তিনটে তো আমরা এক বচনে পাচ্ছি, মানে এই তিনটেই কিন্তু আমাদের হবে না। তো সঠিক উত্তর আমরা কোথায় পেয়ে যাচ্ছি না, 4 নাম্বার কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কি বলছে দেখো, প্রেম और हरि, প্রেম और हरि तुम्हारे मामा है। প্রেম और हरि দুজন পাচ্ছি, তাই তো? তার মানে কি বহু বচন আসছে আমাদের এখানে। প্রেম और हरि तुम्हारे मामा है, তাই এটাকে আমরা বলতে পারি কিনা বহু বচনের সাথে সম্পর্কিত আছে। 10 নাম্বার কোশ্চেন গেল। এবার দেখো 11 নম্বরে আসছি, কি বলছে দেখো, নিম্নলিখিত में से বিশেষণ যুক্ত পদ नहीं, এর মধ্যে কোনটা বিশেষণ যুক্ত নয়? বিশেষণ কোনটাকে বলেছিলাম, যেটা কি কোন একটা সেন্টেন্সের বিশেষতা বলে থাকে সেটাকে আমরা বলতে পারি কিনা বিশেষণ, তাই তো? কি বলছে দেখো, উঁচা মাকান মানে বাড়িটা খুব উঁচু, মানে বাড়িটার কিন্তু বিশেষতা বলছি আমি, তো এটা কি বিশেষণ যুক্ত আছে, হবে না আমাদের। মোটা লড়কা, ছেলেটা খুব মোটা, তো ছেলেটার বিশেষতা বলছি তো আমি, যে ছেলেটা খুব মোটা, তার মানে এটাও কি বিশেষণ, তাহলে এটাও আমাদের হবে না। লাল কাপড়া মানে কাপড়টা কেমন লাল রঙের, তাই তো? কাপড়টা কেমন লাল রঙের, তো এটাও কিন্তু আমরা কাপড়টার বিশেষতা বলছি, তার মানে এটা হবে না। যেখানে আমাদের বিশেষণ নেই সেটা আমাদের খুঁজতে হবে। তো 4 নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, উতার চড়াব মানে উঁচু নিচু। উতার চড়াব মানে শুধু উঁচু নিচু দেওয়া আছে, মানে এটা বিশেষণের সাথে কোনো কিন্তু সম্পর্ক নেই বলতে পারো। পরবর্তী কোশ্চেন দেখো 12 নাম্বার কি বলছে, আচ্ছা এই কোশ্চেনটা ক্রিয়া থেকে এসেছে, খুব ভালো। দেখি, আমি চাই যে তোমরা যারা ক্লাস করছো প্রত্যেকে যেন সঠিক উত্তর করো। তোমরা যারা ক্লাস করছো প্রত্যেকে চাই যে সঠিক উত্তর করবে। একটু আগে আমরা ক্রিয়া চ্যাপ্টারটা করে আসলাম, তো সেখান থেকে কিছুক্ষণ আগে আমরা করে এসেছি, এই যে কোশ্চেনটা কিছুক্ষণ আগে আমরা করে এসেছি। তো দেখি আমি কজন সঠিক করো তোমরা, যারা মন দিয়ে ক্লাস করেছো। তারা আশা করি পারবে, প্রত্যেককে বলছি। একটু আগে আমরা ক্রিয়া চ্যাপ্টার করে আসলাম, সেখান থেকে কিন্তু কোশ্চেনটা দেওয়া হয়েছে, আর আশা করছি প্রত্যেকে পারবে। প্রত্যেকে আমি টাইম দিচ্ছি, প্রত্যেকে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করো, কি বলছে? আচ্ছা, আমি আগে সেন্টেন্সটা বলছি, তোমাদের মন দিয়ে শোনো, প্রত্যেকে মন দিয়ে শুনবে। কি বলছে, অনন্যা স্নেহা কো পত্র লিখ রহি है, মানে অনন্যা স্নেহাকে চিঠি লিখছে, তাই তো? কি বলছে দেখো, প্রেরণার্থক ক্রিয়া কা প্রয়োগ কর ইস বাক্য কো লিখিয়ে, পুনঃ লিখিয়ে, মানে এটাকে আমাদের এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, অনন্যা স্নেহাকে কি করছে না চিঠি লিখছে, এই সেন্টেন্সটাকে আমরা কি করব না প্রেরণার্থক ক্রিয়াতে নিয়ে যাব। কিসে নিয়ে যাব? প্রেরণার্থক ক্রিয়া। একটু আগে আমরা করে আসলাম না প্রেরণার্থক ক্রিয়া, কোনটা প্রেরণার্থক ক্রিয়া? প্রত্যেকে দেখো, प्रेरणात्मक क्रिया, এই যে प्रेरणात्मक क्रिया দেখতে পাচ্ছ। কি বলছে, শিক্ষক ने विद्यार्थी से पुस्तक पढ़वाई, हम कुली से बोझ उठवाते हैं, যেখানে কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো হয় সেটাকে আমরা বলতে পারি প্রেরণাত্মক ক্রিয়া। যেখানে কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো হয় সেটাকে আমরা বলতে পারি প্রেরণাত্মক ক্রিয়া। তাহলে এবার বলো তোমরা কোনটা কারেক্ট হচ্ছে। এইবার অন্তত আশা করছি প্রত্যেকে সঠিক উত্তর করবে। এইবার আশা করছি প্রত্যেকে সঠিক উত্তর করবে। ফার্স্ট অপশনে রয়েছে আমাদের অনন্যা স্নেহা नेहा से पत्र लिखवाती है। 2 নম্বরে আছে অনন্যা স্নেহা को पत्र लिखेगी। 3 নম্বরে আছে অনন্যা স্নেহা को पत्र लिख रही थी। 4 নম্বরে আছে অনন্যা স্নেহা को पत्र लिख सकती है। তো দুজন 1 নাম্বার অ্যান্সার করেছে, যাই হোক সবাই এক করছে দেখতে পাচ্ছি। সুজিত, লিজা, সুশীল, রিয়া, প্রিয়াঙ্কা প্রত্যেকে এক অ্যান্সার করছো। সুমন 2 করেছো। দেখো আমি কি বললাম, যে কাজটা নিজে না করে অন্য কেউ করবে, কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজটা করানো হবে, তো সেটাকে আমরা বলতে পারি কিনা প্রেরণার প্রক্রিয়া, তাই তো? তো এখানে অ্যাকচুয়ালি দেখো প্রথম যে অপশনটা রয়েছে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে কি, অনন্যা স্নেহা সে পত্র লিখवाती है, মানে অনন্যা স্নেহাকে দিয়ে চিঠি লেখাচ্ছে। কিন্তু বাদবাকি যে অপশন গুলো দেখো, অনন্যা স্নেহা কো পত্র লিখেগি, মানে অনন্যা স্নেহাকে পত্র লিখবে বা চিঠি লিখবে। অনন্যা স্নেহা কো পত্র লিখ রही थी, মানে অনন্যা স্নেহাকে চিঠি লিখছিল। আর 4 নম্বরে আছে অনন্যা নেহা কো পত্র লিখ सकती है, মানে অনন্যা নেহাকে চিঠি লিখতে পারে।
তো এখানে আমরা একটাও কি পাচ্ছি প্রেরণার্থক ক্রিয়া? বলেছিলাম যে কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে করাবে। অনন্যা স্নেহা সে পত্র লিখবাতি, মানে অনন্যা নেহা সে পত্র অনন্যা নেহাকে দিয়ে চিঠি লেখায়, নিজে না করে অন্য কাউকে দিয়ে লেখাচ্ছে, তাই এটাকে আমরা বলতে পারি প্রেরণার্থক ক্রিয়া। 13 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, इनमें से किस वाक्य में त्रुटि नहीं है। মানে এই যে চারটে অপশন আমাদের রয়েছে না, এই চারটে অপশনের মধ্যে বলতে পারো একটা অপশন আমাদের কারেক্ট আছে, বাদ বাকি তিনটে অপশন কিন্তু আমাদের ভুল আছে। তো প্রথম দেখো অপশনটা এই যে প্রথমটা আমাদের ভুল আছে, আমি বলে দিচ্ছি। তোমারা গাঁও কিসকা হে, এটা কি আমরা বলি? তোমার গ্রাম কার, এটা আমরা বলি না তোমার গ্রাম কোথায়। তো এটা আমরা কি বলতে পারতাম, তোমারা গাঁও কাহা হে, তোমারা গাঁও কাহা হে। তো এই কিসকা কথাটা ভুল আছে, কিন্তু আমরা ভুলটাকে নেব না, আমাদের সঠিকটাকে খুঁজে বার করতে হবে কোন সেন্টেন্সটা সঠিক আছে। দেখো কি বলছে, মোহন কা ব্যবহার আচ্ছা নাহি হে, মোহন কা ব্যবহার আচ্ছা নাহি হে। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আমাদের ঠিক আছে বলতে পারো। কেন বলছি এবার দেখো, 4 নাম্বারটা দেখবে ভালো করে, 4 নাম্বারটা কি বলছে, মোহন কা ব্যবহার अच्छी नहीं है। এখানে দেখো আচ্ছা আছে, এখানে अच्छी আছে। এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝবে, যে হিন্দির এইসব জায়গাগুলো কিন্তু আমাদের একটু ভালো করে জানতে হবে। মোহন কি আমাদের পুরুষ, তো মোহন, মোহন পুরুষ। তো এখানে যদি সীতা থাকতো, সীতা বা রমা থাকতো বা যে কোনো মহিলা থাকতো, ঠিক আছে, তো সীতা কা বা রমা কা ব্যবহার अच्छी नहीं है, তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক করতে পারতাম। যেখানে স্ত্রী থাকবে সেক্ষেত্রে আমরা अच्छी করতে পারি, বাট যদি পুরুষ থাকে তাহলে আমরা কি করবো না, আচ্ছা করবো। মনে রাখবে কথাটা, মোহন কা ব্যবহার আচ্ছা নেই, আর মোহন কা ব্যবহার अच्छी नहीं है, তো মোহন তো আমাদের পুংলিঙ্গের মধ্যে পড়ছে, তো এখানে अच्छी তো হবে না, এখানে আচ্ছা হওয়ার কথা ছিল, তার মানে এটা ভুল আছে। তারপরে কি বলছে, আপ কি বাতে বহুত মিঠা है, মিঠা কথাটা হবে না, বাত বা কথাটা কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ, তাই এখানে কি হবে, যখন পুংলিঙ্গ হবে তখন আকার আকার হবে, মনে রাখবে। যখন স্ত্রীলিঙ্গ হবে তখন সব কি হবে, দীর্ঘিকার হয়ে যাবে। তো আপ কি বাতে বহুত মিঠি है, মিঠি হতো, এখানে কি হতো না, মিঠি হতো, তাহলে আমরা ঠিক করতে পারতাম। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে না, 2 নাম্বারটা কিন্তু আমাদের হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। এই কোশ্চেনটা দেখো একদম সোজা কোশ্চেন, শূন্য স্থান, জাস্ট একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে। আমি যদি তোমাদের এটাকে পড়ে দিই তোমরা 100% সবাই आंसर করতে পারবে যদি একবার রিডিংটাকে পড়ে দিই। কি বলছো দেখো, रिक्त स्थान को भरने के लिए, रिक्त स्थान को भरने के लिए सबसे उपयुक्त विकल्प का चयन करें। কি বলছো দেখো, মহেশ को स्वयं पर भरोसा है, वो किसी की डैश नहीं करता। মানে মহেশ নিজের উপরে ভরসা আছে, মহেশের নিজের উপরে ভরসা আছে, ও কারোর পরোয়া করে না, এটা আমরা বলতাম। তাই বলছে দেখো, মহেশ को स्वयं पर भरोसा है, वो किसी की डैश नहीं करता, वो किसी की डैश नहीं करता, तरफदारी नहीं करता, ना परवाह नहीं करता, ना इज्जत नहीं करता, या इच्छा नहीं करता। आंसर বলো প্রত্যেকে কি হচ্ছে। একদম, তাহলে বুঝতে পারলে প্রত্যেকে এখানে কি হচ্ছে না, পারবা नहीं करता, যেটা একটু আগে বললাম, ও কারোর পরোয়াই করে না। বাংলাতে আমরা যদি একটু পড়ে নিতে পারি, হিন্দিটাকে যদি আমরা বাংলার সাথে মিলিয়ে নিতে পারি তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, মহেশ को स्वयं पर भरोसा है, वो किसी की परवाह नहीं करता। তাই তো। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, 15 নাম্বার কি বলছে। 15 নাম্বার কোশ্চেনটা দেখো পর্যায়বাচী থেকে দেওয়া হয়েছে। কি থেকে দেওয়া হয়েছে না, পর্যায়বাচী। পর্যায়বাচী মানে যেটাকে আমরা বলতে পারি সমার্থক শব্দ, ঠিক আছে। কি বলছে দেখো, পর্যায়বাচী শব্দ কি সহি জোড়ি বাতাইয়ে, মানে কোনটা সঠিক আছে। এই যে ভোমরা, এটা তোমাদের হয়তো জানা নেই, বাট আমি পর্যায়বাচী যখন তোমাদের করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। ভোমরা মানে কাকে বোঝানো হচ্ছে না, মৌমাছিকে বোঝানো। কলি মানে কি, কাকে বোঝানো হচ্ছে, মৌমাছিকেই বোঝানো হচ্ছে। তো দুটোই তো মৌমাছিকেই বোঝানো হচ্ছে, তো এটা আমরা বলতে পারি কি পর্যায়বাচী। তো তার মানে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে, আর দেখার দরকার নেই পরেরটা। দেখো, কবি থেকে কবিতা, কবি কবিয়ত্রী হতো, কিন্তু কবি কবিতা হচ্ছে, এটা হবে না। লড়কা থেকে লড়কি, লড়কা মানে ছেলেকে বোঝানো হচ্ছে, লড়কে মানে ছেলেদেরকে বোঝানো হচ্ছে। লড়কা মানে একজন ছেলে, লড়কে মানে অনেকগুলো ছেলেকে বোঝানো হচ্ছে, তো এটা আমাদের পর্যায়বাচী নয়, তো এটাও আমাদের হচ্ছে না। অপশন ডিতে আছে কিনা অনুকূল প্রতিকূল, এটা কি একে অপরের বিলোম শব্দ, পর্যায়বাচী তো নয়, তাহলে এটাও আমাদের হবে না। সঠিক উত্তর হবে কিনা ভোমরা আর অলি, যেটা দুটোর অর্থই কিন্তু আমরা কি জানি না, মৌমাছি জানি। বোঝা গেল কি বললাম। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, 16 নাম্বার কি বলছে, নিম্নলিখিত में से শুদ্ধ বাক্য, এর মধ্যে শুদ্ধ বাক্য কোনটা আছে। দেখো, যদি তোমাদের লিঙ্গ বচন করা থাকে না, তো একটা জায়গাও তোমাদের বাঁধবে না, প্রত্যেকটা কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারতে। যদি প্রত্যেকটা চ্যাপ্টার ধরো, এক একটা চ্যাপ্টার শেষ করতে তোমাদের এক একটা দিন লাগবে, আমি তোমাদের বলছি এক একটা চ্যাপ্টার শেষ করতে তোমাদের শুধুমাত্র একটা করে ক্লাস লাগবে, আর কিচ্ছু না।
বাদ বাকি দিন তোমরা প্র্যাকটিস করবে শুধুমাত্র, আর কিছু না। কি বলছে দেখো, রাম রোটি খায়া হে, রাম রোটি খায়া হে। তো রোটিটা হচ্ছে মনে রাখবে স্ত্রীলিঙ্গ, রোটি বা রুটি যেটা আমরা বলছি এটা স্ত্রীলিঙ্গ শব্দ। তো এখানে খায়া তো হবে না আমাদের নিশ্চয়ই, তো আমরা কি বলতে পারি, রাম নে রোটি খাই হে, রাম নে রোটি খাই হে। তো এখানে আমরা কি করব, ই বড়াই করব, বা এটা তুমি এখানে খাইও করতে পারতে, এরকমও তুমি করতে পারতে, এই কথাটাকে তুমি এইভাবেও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। তো সঠিক উত্তর হবে কিনা, রাম নে রোটি খাই হে, তাই তো। পরবর্তী কোশ্চেন দেখো 17 নাম্বার কি বলছে, নিম্নলিখিত में से कौन सा সম্বোধন কারক, তোমাদের কারক করানো হয়নি, কারক চ্যাপ্টার করলে তোমরা এটাও পারতে। কোটা হচ্ছে কিনা, কো হচ্ছে আমাদের কর্মকারকের চিহ্ন, হবে না, এখানে আমাদের বলেছে সম্বোধন কারক। সম্বোধন মানে কি, কাউকে সম্বোধন করে কিছু বলা হবে বা ডেকে কিছু বলা হবে। সেটা হচ্ছে করণ কারকের চিহ্ন, তো সেটাও আমাদের হবে না। নেটা হচ্ছে আমাদের কর্তা কারকের চিহ্ন, নেটাও হবে না। কি হবে না, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আর এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 18 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, নিম্নলিখিত वाक्य के किस शब्द में वर्तनीगत अशुद्धि, মানে এই সেন্টেন্সের মধ্যে কোথায় বর্তনী ভুল আছে। বর্তনী মানে একটু আগে বললাম, বর্তনীগত মানে হচ্ছে বানান ভুল কোথায় আছে। ভালো করে দেখো তো সেন্টেন্সটা প্রত্যেকে। বর্তনী মানে হচ্ছে বানান, তাই তো। তো প্রত্যেকে ভালো করে সেন্টেন্সটাকে দেখো কি বলছে, ভগবান শিব का निवास स्थान कैलाश है, ভগবান শিব का निवास स्थान कैलाश है, তাই তো। তো এখানে আমরা কোথায় বানান ভুল পাচ্ছি, कैलाश मतलब কৈলাস, যেটা আমরা বলছি কৈলাস, তাই তো। কি বলে থাকি না, কৈলাস, ওইকার বলে থাকি কৈলাস বানানে, কিন্তু এখানে একার দেওয়া আছে, কেলাস আছে, কেলাস কি হবে না, কৈলাস হবে। যে অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ভুলটা কোথায় আছে না, এই জায়গাটা আমাদের। পরবর্তী কোশ্চেন দেখো 19 নাম্বার কোশ্চেন কি বলছে, दिए गए शब्द का समानार्थी शब्द का चयन करे। তাহলে এখানে বান, বান মানে হচ্ছে তীর বলতে পারো, তীর, তীর ধনুক আমরা শুনেছি নিশ্চয়ই, প্রত্যেকের নাম নিশ্চয়ই শুনেছো। তো সেই বান মানে হচ্ছে তীরকে বোঝানো হচ্ছে। তো এই বানের পর্যায়ে বলছি, সমানার্থী মানে সমার্থক শব্দ বলতে পারো। তো অগম মানে যেখানে যাওয়া যায় না, হবে না। নারাজ মানে হচ্ছে বান, তো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, নারাজ হয়ে যাবে সঠিক উত্তর। নারাজ মানে মনে রাখতে পারো যে লোহার তৈরি কোন তীর, লোহা দিয়ে তৈরি কোন তীর। তনয় মানে হচ্ছে মনে রাখবে বেটা, তনয় বা পুত্র আমরা বলতে পারি, ঠিক আছে। আর দহন মানে হচ্ছে আগুনে পোড়া বলতে পারো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। 20 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, সুর আর আসুর কা একার্থী শব্দ চয়ন করে। সুর মানে হচ্ছে দেবতা, অসুর মানে তো প্রত্যেকে জানো। তো এর পর্যায়বাচী আমাদের চেয়েছে, তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, দেবতা और দানব, দেবতা और দানব, সুর আসুর। আসুর মানে অসুরকে বোঝানো হচ্ছে, সুর মানে দেবতাকে বোঝানো হচ্ছে। তো সুর আর অসুরের একার্থী বা পর্যায়বাচী চেয়েছে দেবতা और দানব। তো এই গেল হচ্ছে তোমাদের জিডিতে কেমন লেভেলের কোশ্চেন থাকে সেটা আমি বললাম। এবার একটা জিনিস দেখো, তোমাদের আমি এই যে ক্রিয়া পাঠটা করালাম, ক্রিয়া থেকে কিছু কোশ্চেন আমি দিয়েছি। ফার্স্ট 1 নাম্বার কোশ্চেন প্রত্যেকে দেখতে পাচ্ছ কি বলছে, इनमें से किस वाक्य में সকর্মক ক্রিয়া नहीं है। এবার তো আশা করি প্রত্যেকে পারবে, যেহেতু আজকের চ্যাপ্টার তোমাদের ক্রিয়া করালাম, তো ক্রিয়া থেকে কোশ্চেন তোমরা নিশ্চয়ই করতে পারবে। इनमें से किस वाक्य में সকর্মক ক্রিয়া नहीं, এর মধ্যে কোনটাই সকর্মক ক্রিয়া নেই বলছে। सोहन देर तक सोता है, रमा पत्र लिख रही है, मैंने उसे एक पुस्तक दी, विद्यार्थी कक्षा में पढ़ रहे। তো এখানে কোথায় সকর্মক ক্রিয়া নেই, এই সেন্টেন্সের মধ্যে কোথায় আমরা সকর্মক ক্রিয়া পাচ্ছি না, প্রত্যেকে অ্যান্সার করো। এটা কিন্তু একটু আগে আমরা করে আসলাম, সকর্মক অকর্মক ক্রিয়া, যে কোথায় সকর্মক ক্রিয়া নেই মানে কোথায় অকর্মক ক্রিয়া আছে। সোহান দের তাক মানে সোহান অনেক অনেক দেরি পর্যন্ত শুয়ে থাকে, তাই তো। কিন্তু দেখো বিদ্যার্থী কক্ষা মে পড় রহে, কোথায় পড়ছে, কক্ষাতে পড়ছে, কর্ম পাচ্ছি। मैंने उसे एक पुस्तक दी, কি দিয়েছি না বই দিয়েছি, কর্ম পাচ্ছি। রমা পত্র লিখ রহি, কি লিখছে না পত্র লিখছে, তাহলে কর্ম পাচ্ছি, তিনটেই কিন্তু আমরা কর্ম পাচ্ছি, মানে এটা সকর্মক ক্রিয়া হয়ে যাচ্ছে তিনটেই। তাহলে সঠিক উত্তর কি হবে না, অপশন এ হবে হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। 2 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, इनमें से किस वाक्य में অকর্মক ক্রিয়া প্রযুক্ত है। এটা আশা করি প্রত্যেকে পারবে। এবার একটু ভালো করে দেখো, আমি সেন্টেন্স গুলো পড়ে দিচ্ছি, প্রত্যেকে মন দিয়ে শোনো। অপশন এ তে আছে কি बच्ची सो रही है, ऑप्शन बी তে আছে बच्चे केले खा रहे हैं, ऑप्शन सी তে আছে लड़का पत्र लिख रहा है, और ऑप्शन डी তে আছে वो पढ़ रहा है। এখানে একটু ভুল আছে, এখানে পুস্তকটা অ্যাড হবে, ঠিক আছে, এখানে পুস্তক অ্যাড হবে, এখানে একটু ভুল আছে, তাহলে দুটোই অকর্মক হয়ে যাচ্ছে, দুটো সেন্টেন্সে অকর্মক হয়ে যাচ্ছে।
এখানে পুস্তকটা অ্যাড হবে, ও পুস্তক পড় রাহা है। তাহলে এবার প্রত্যেকে বলো কোথায় অকর্ম ক্রিয়া আছে। চারটে অপশন আমি বলছি, बच्ची सो रही है, बच्चे केले खा रहे हैं, लड़का पत्र लिख रहा है, আর অপশন ডি তে আছে वो पढ़ रहा है, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে আমাদের? অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, बच्ची सो रही, এটা কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আজকে লাস্ট কোশ্চেন দেখবো আমরা, 3 নাম্বার কোশ্চেনটা প্রত্যেকে দেখবে, আজকে লাস্ট কোশ্চেন। इनमें से किस वाक्य में দ্বিকর্ম ক্রিয়া है, এর মধ্যে কোন সেন্টেন্সের মধ্যে দ্বিকর্ম ক্রিয়া আছে, মানে দুটো কর্ম আমরা পাবো, তাই তো? তো অপশন এতে কি আছে দেখো, বন্দনা और सीता नियमित रूप से घूमने जाती है, आचार्य ने विद्यार्थी को पुस्तक पुरस्कार दी है, मनीष चाय भी पीता है और दूध भी पीता है, पंकज प्रतिदिन आइसक्रीम और मिठाई खाता है। তো এখানে আমরা কোথায় দ্বিকর্ম ক্রিয়া পাচ্ছি? একটু কোশ্চেনটা একটু টাফ আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রাচার্য ने विद्यार्थी को पुरस्कार दिए, কাকে দিয়েছে, কাদের দিয়েছে? বিদ্যার্থীদের দিয়েছে। কি দিয়েছে না, পুরস্কার দিয়েছে। তাহলে এটা হবে হচ্ছে আমাদের দ্বিকর্ম সকর্ম ক্রিয়া। তো যাই হোক, প্রত্যেকে বাড়িতে একটু দেখে নেবে আরেকবার, তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তো আবারও বলছি, জিডিতে যদি ভালো একটা নাম্বার পেতে যাও, তাহলে হিন্দিটাকে ভয় না করে ভালোবাসতে শেখো। আমি তোমাদের কথা দিলাম, মোটামুটি কিছু না হলো 40টার মধ্যে, 40টা নাম্বারের মধ্যে তোমরা 35 থেকে 38 নাম্বার অবশ্যই পাবে, যদি অন্তত এই 2 মাস একটু কন্টিনিউ ক্লাস করো বা কন্টিনিউ একটু হিন্দিটা পড়ো, ঠিক আছে? তো যাই হোক, পিডিএফ প্রত্যেকে ক্লাসের শেষে পেয়ে যাচ্ছ, প্রত্যেকে একবার দেখে নিও। তো যাই হোক, সবাই ভালো থেকো, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর বাড়িতে কিন্তু ভালো করে প্রত্যেককে বলছি, হিন্দিটাকে একটু, যাদের রিডিং এর সমস্যা হচ্ছে তারা রিডিংটাকে ক্লিয়ার করো। ওকে, তো সবাই ভালো থেকো, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। স্যার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কমপ্লিট। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। জাস্ট এক মিনিট স্যার, আপনার স্ক্রিনটা বন্ধ করছি। ওকে স্যার। আমি একটু তার আগে তোমাদের এটা ওপেন করেছি যাতে করে সময় নষ্ট না হয়। আর আমি এটাও জানিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা বিগত ক্লাসগুলোর রেকর্ডিং এবং পিডিএফ নোটস পাবে, আমি সেটাও জানিয়ে দিচ্ছি। বিগত ক্লাসগুলোর রেকর্ডিং বা পিডিএফ নোটস কিভাবে পাবে আমি সেটাও জানিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করেছি। ওপেন বলতে একটা তোমাদের এই এসএসসি জিডির একটা ফেসবুক পোস্ট আমাদের পাঠাচ্ছি, মানে আমাদেরই ফেসবুক পোস্ট। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করে দাও। দেখো গ্রুপটা গ্রুপে পাঠিয়ে দিয়েছি, যদি একটা দুটো সেন্টেন্স একটু শেয়ার করো তোমাদের ফিডব্যাক। দেখো পাঠিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। মানে এটা এসএসসি জিডি যে ক্লাসটা করছো তোমরাও, এই যে গ্রুপে জয়েন করেছো যেখান থেকে ক্লাসের লিঙ্ক গুলো পাচ্ছ, সেই এর কথা বলছি। একটু যদি দেখো তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করেছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। মানে বেশি সময় নেবো না, 2 মিনিট মাত্র সময় নেবো। 7:30টায় এই ক্লাসটা শেষ হওয়ার কথা, এখনো দেখো 7:30 বাজেনি। তাহলে একটু যদি শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে যদি একটু শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট রইলো।
একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো একটু তোমাদের সাথে গ্রুপে একটা লিংক শেয়ার করেছি, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্স, আদারওয়াইজ কিছু বোঝা যায় না। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। প্রসেনজিৎ দাস, বর্ষা খাতুন, সুদীপ্তা ঘোষ, ঝিলিক মন্ডল, সোনু সোনু, পূরবী ঘোষ, তাই তো? মৌমিতা রয়, সুশীল মন্ডল, রিয়া দত্ত, স্নেহা স্বর্ণকার, সত্যজিৎ সিংহ মহাপাত্র, গোবিন্দ জানা, সুমি মন্ডল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু দেখো এখনো লিঙ্কটা রয়েছে তোমাদের কাছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দাও, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা এখনো তোমাদের কাছে আছে গ্রুপে, যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক। আমি জানিয়ে দিচ্ছি যে বিগত ক্লাসগুলোর রেকর্ডিং বা পিডিএফ নোটস কিভাবে পাবে, মানে কোনো কারণে মিস করে গেছো ধরো, সেক্ষেত্রেও তোমরা কিভাবে পাবে আমি বলে দিচ্ছি। আমি 1 মিনিটের মধ্যে করে দিচ্ছি, আমার 1 মিনিটও নেবো না সময়, 1 মিনিট পুরো সময় নেবো না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। চলো আমি এতে চলে গেলাম। যেটা বলার শুধুমাত্র টাইপ করে পাঠাবে, মানে কোড যেটা যেটা রেগুলার তোমরা টাইপ করে পাঠাচ্ছ, টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আচ্ছা একটা কথা বলে রাখি যে তোমাদের আজ তৃতীয় দিনের ক্লাস হচ্ছে, আগামীকাল চতুর্থ দিন বা বলতে পারো লাস্ট। তার মানে এই না যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে না, তোমাদের কাছে পরপর 4 দিনের রুটিন শেয়ার করা ছিল, কারণ হাতে একদমই সময় নেই। মানে ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে বা থার্ড উইক থেকে হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে। আশা করা যায় যে আমাদের এখানে মোটামুটি মার্চের প্রথম সপ্তাহ শেষ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাহলে বুঝতে পারছো হাতে আমাদের কতটুকু সময় রয়েছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আমাদেরকে সময় খুব কম, এখন আমাদেরকে প্রিপারেশনটা শুরু করতে হবে। তবে 4টে ক্লাসই রেখেছি। তো এরপর যে আমি বারবার জানিয়েছিলাম প্রথম দিন থেকে যে এরপর একটা নতুন ব্যাচ অবশ্যই শুরু হবে। তো নতুন ব্যাচ সম্পর্কে আমি একটু বলে দিই, তার আগে বলে দিই যে আগামীকাল যে ক্লাসটা হবে অঙ্কের ক্লাস, এই অঙ্কের ক্লাসে আমি নিজে থাকবো, আগামীকাল অঙ্কের ক্লাসে আমি নিজে থাকবো। এবং আগামীকাল অঙ্কের ক্লাসে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। অর্থাৎ আগামীকাল যে ক্লাসটা থাকবে, আগামীকাল ক্লাসে গুরুত্ব মূলত তিনটে খুব গুরুত্বপূর্ণ জায়গা। প্রথম, যে অঙ্ক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। এসএসসি জিডি অঙ্কে ভয় পায় এরকম ছেলে মেয়ে প্রচুর আছে, একটু খুঁজলে প্রচুর পাওয়া যাবে। কারণ হিন্দির ইংলিশের জায়গায় তুমি হিন্দি নিয়ে অনেকটা বিপদ কাটিয়ে ফেলছো, এটা ঠিক, কিন্তু অঙ্ক তুমি বাদ দিতে পারবে না বা তার কোনো অল্টারনেটিভ নেই, তোমায় করতেই হবে। আবার এমন নয় যে অঙ্ক পুরোপুরি বাদ দিয়ে তুমি কিছু করবে, তাও করতে পারবে না। তাই অঙ্ক কিভাবে কি করবে, কি মানে কতটা কি সিলেবাস আছে, কতটা আমাদের করতে হয়, এটা আমাদের জানতে হবে খুব ভালোভাবে। এবং কিভাবে আমরা সিলেবাসটিকে মার্চ করতে পারি, মানে এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, তুমি যদি গাতিয়ে পড়ে যাও কিচ্ছু করতে পারবে না। তুমি যদি গাতিয়ে পড়ে যাও আগামী ইয়ে মানে পুরো পরীক্ষা পর্যন্ত 10-12 ঘন্টা পড়ে যাও, কিচ্ছু করতে পারবে না। কারণ জেনে রেখো, এটা তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয়, এখানে কিন্তু তোমার স্মার্টনেস কাজে লাগাতে হবে। তা আমি এই জায়গাগুলো কালকে ডিটেলসে ডিসকাস করবো, এবং অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করব। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিতে হবে, যে নতুন যে এসএসসি জিডির জন্য যে ব্যাচটা শুরু হবে, সেই ব্যাচে
তোমরা অ্যাডমিশন কিভাবে নিতে পারবে বা অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে। আমি কোর্স ফির ক্ষেত্রে বলে রাখি সর্বনিম্ন কোর্স ফি হবে। সর্বনিম্ন বলতে একদম সর্বনিম্ন, মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্ত বলতে যেটা বোঝায় সে নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে ভর্তি হতে পারে। অর্থাৎ কোর্স ফি কোনোভাবে তোমার পড়াশোনা বা প্রস্তুতির ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে না, এতটাই কম কোর্স ফি থাকবে। বা তোমার পরিচিত মেজো সেজো যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে তাদের তুলনায় কম কোর্স ফি থাকবে, তাদের তুলনায়। আর যদি বলি কোয়ালিটি অফ এডুকেশন, তাহলে বলবো ধারে কাছে পৌঁছাতে পারবে না। তুমি যাদেরকে বড় মনে করো তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। জিকের ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ ক্লাস হবে, কোন রকম জেনারেল অ্যাওয়ারনেস বলে কোনো ক্লাস হবে না, খিচুড়ি ক্লাস হবে না। ক্লাস হবে হিস্ট্রি ক্লাস হবে, জিওগ্রাফি ক্লাস হবে, পলিটি ক্লাস হবে। এই পলিটি আমি তোমাকে পুরো ডব্লিউবিসিএস এর মতো পড়াবো না, আমি হিস্ট্রি তোমাকে ডব্লিউবিসিএস এর মতো পড়াবো না। যতটুকু আমাদের জিডির জন্য দরকার বা এই যে জাতীয় পরীক্ষার জন্য দরকার, ঠিক ততটুকুই আমি তোমাকে পড়াবো, তার বেশি পড়াবো না, এরকম ব্যাপারটা। আর প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে, তোমরা অলরেডি এগুলো দেখে নিয়েছো। এছাড়া মানে স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স হিন্দি দেখে নিয়েছো, ইংলিশের ফ্যাকাল্টি থাকবে, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, তারপরে ওদিকে সায়েন্স, তারপরে এদিকে রয়েছে ম্যাথ রিজনিং এ, মানে রিজনিং এর দিন আমি ছিলাম, আগামীকাল ম্যাথের ক্লাস আমি থাকবো, কিন্তু ম্যাথ রিজনিং এ আমি ছাড়াও আরো দুজন ফ্যাকাল্টি থাকবে। অর্থাৎ ম্যাথ রিজনিং এ আমাকে ধরে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবে। ঠিক আছে, তো আগামীকাল আমি এগুলো ডিটেলসে ডিসকাস করে দেবো যে কোন কোন ফ্যাকাল্টি ক্লাস নেবেন, সপ্তাহে কতগুলো ক্লাস হবে, সাপ্তাহিক রুটিন কি রয়েছে, ক্লাসের ডিউরেশন, ক্লাসের টাইমিং, কোর্সের ডিউরেশন, সবকিছু এ টু জেড আমি আগামীকাল তোমাদের সাথে শেয়ার করে দেবো। এমন না যে শুধু মুখে মুখে বলবো, একদম লিখিত আকারে, এই যেমন লেখা রয়েছে সব এরকম লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অর্থাৎ তোমরা সবকিছু দেখে নিতে পারবে। কিন্তু মনে রেখো শুধুমাত্র লাইভ ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাইরে কোথাও যাবে না। বারংবার বলছি এই কথাটা, যে গ্রুপে কিন্তু তুমি পাবে না। তাই অবশ্যই আগামীকাল লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। তোমার পরিচিত যারা রয়েছে তাদেরকেও বলো যেন লাইভ ক্লাস অ্যাটেন্ড করে, আদারওয়াইজ কিচ্ছু জানতে পারবে না। গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না। তৃতীয় পয়েন্টটা যেটা, আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এতদিন পর্যন্ত সিক্রেট কোড শেয়ার করা হয়েছে যার সাহায্যে তুমি পার্টিকুলার সেই দিনের ক্লাসের রেকর্ডিংটা পেয়েছো। আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস, আবারও বলছি রেকর্ডিং এবং পিডিএফ নোটস দুটোই একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। অর্থাৎ আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে তার সাথে বিগত ধরো তুমি গতকাল স্ট্র্যাটেজিকে মিস করে গেছো বা তার আগে রিজনিং মিস করে গেছো, এগুলো সব আবারও তোমার কাছে পাওয়ার সুযোগ থাকছে। তাই আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে তার সাহায্যে কিন্তু বিগত সমস্ত কিছু, কোন একটা ক্লাস বা দুটো ক্লাস মিস করে গেছো বা সব ক্লাস মিস করে গেছো, তোমার কাছে আবারও আগামীকাল সেই সুযোগ থাকছে। তাই আবার বলছি আগামীকাল লাইভ ক্লাস মিস করবে না, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং অবশ্যই আমরা দেখবো সেখানে স্মার্টনেস কিভাবে কাজে লাগানো যায়। দ্বিতীয় যেটা বললাম যে নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো, যে কিভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে, সাপ্তাহিক ক্লাস রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, এ টু জেড লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং যেটা বললাম লাস্ট, যে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। এটা গেল আগামীকালকের ক্লাসের। এটা অবশ্যই লাইভ ক্লাস মিস করবে না, তুমি কোনো কিছু জানতে পারবে না। সন্ধ্যে 6টা থেকে শুরু হবে, 7টা 15 পর্যন্ত আমরা অঙ্ক নিয়ে থাকবো। 7টা 15 পর নতুন ব্যাচ নিয়ে বলবো এবং একদম শেষ 7:30টার সময় আমি ওই মাস্টার সিক্রেট কোড শেয়ার করে দেবো। ঠিক এইটুকু 1.5 ঘন্টা ক্লাস করার জন্য আগামীকাল অবশ্যই মোবাইলের ডেটা বাঁচিয়ে দেবো। চলে গেলাম কোডে, শুধুমাত্র টাইপ করে পাঠাবে আর শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে। যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র পাঠাবে, নিচের মোবাইল নাম্বারে। আর সিক্রেট কোড এত প্রতিদিন পাল্টাচ্ছে জানোই, কোডটা হচ্ছে এটা মাইয়ার 2026। একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, প্রত্যেকদিন যে কোডগুলো শেয়ার করা হলো সেগুলো থেকে তুমি রেকর্ডিং পাচ্ছ ঠিকই, কিন্তু তার থেকে কি আর অন্য কিছু খুঁজে পাচ্ছ? এই যে মাইয়ার 2026, তার আগের দিন শেয়ার করলাম, তার আগের দিন শেয়ার করলাম, একবার কোডগুলো মনে করে দেখো যে আদৌ এই কোডগুলোর মধ্যে কি তুমি অন্য কোনো কিছু খুঁজে পাচ্ছ? আর নাম্বারটা সেম আছে, আগামীকাল কিন্তু এই নাম্বারটা পাল্টে যাবে। ঠিক আছে, মাস্টার সিক্রেট কোডে এই নাম্বারটাও কিন্তু আগামীকাল পাল্টে যাবে, 6291515800। এটা হচ্ছে নাম্বার। এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে যাবে না। অনেকে অন্য নাম্বারে হোয়াটসঅ্যাপ করছো, যাবে না তোমার কাছে।
তুমি 1000 রিকোয়েস্ট করলে তোমার কাছে যাবে না। 6291515880 এই হচ্ছে নাম্বার। আর কোড হচ্ছে মাই ইয়ার 2026, মাই ইয়ার 2026, এটা হচ্ছে সিক্রেট কোড। এটুকু শুধু টাইপ করে পাঠাও, মাই ইয়ার 2026। আর নাম্বারটা হচ্ছে 6291515880। যারা বিগত দিনগুলো কোড, তাদের খুব বেশি হলে 3 থেকে 4 সেকেন্ড সময় লাগতে পারে। মাই ইয়ার 2026 6291515880। আশা করি সবাই কোড পেয়ে গেছো, কারোর আর কোথাও কোড পেতে বা বুঝতে অসুবিধা নেই। নেক্সট যেটা বলার যে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, সবকিছু বলে দিলাম। আবারও বলছি, আগামীকাল লাইভ ক্লাস মিস করো না, সেক্ষেত্রে তুমি সবকিছু মিস করে যাবে। কারণ গ্রুপে কোনো কিছু পাবে না, গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না। তাই বারবার বলবো যে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, লাইভ ক্লাস থেকে সবকিছু পেয়ে যাবে তুমি। লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। ঠিক 6টা থেকে ক্লাস শুরু হবে, 6টা থেকে 7:30, 1.5 ঘন্টা ক্লাস চলবে। 1.5 ঘন্টা ক্লাস করার জন্য অবশ্যই তোমার মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। 1.5 ঘন্টার বেশি ক্লাস হবে না। 1.5 ঘন্টা ক্লাস করার জন্য মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। আবারও বলছি, কোর্স ফি থাকবে একদম সর্বনিম্ন, মানে তুমি ধারণাও করতে পারবে না যে এত কম কোর্স ফি থাকতে পারে। সর্বনিম্ন কোর্স ফি থাকবে। যে ধরো, তো হতে পারে তোমাদের এখানে কেউ না কেউ আছে যারা হয়তো বিভিন্ন জায়গায় টিউশন পড়াও, ছোট ছোট বাচ্চাদের পড়াও 5-6 এর বা একটু উঁচু ক্লাসে। তুমি যে টিউশন ফিজ নাও, মানে 1 মাসের জন্য বলছি, আমাদের টোটাল কোর্স ফি তার থেকেও কম থাকবে। কথা দিলাম যে কারোর কাছে মনে হবে না যে এই সামান্য কোর্স ফি দিয়ে ভর্তি হতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে। এতক্ষণ ধরে আমি এই রামায়ণ বললাম কিসের জন্য, যে স্যার পিডিএফ কি করে পাবো। এতক্ষণ ধরে কি বললাম বাবা, এতক্ষণ ধরে কি বললাম, কিছুই কি শুনতে পাচ্ছ না? আর জেনে রেখো যে এখানে এমন নয় যে যা খুশি ভর্তি হতে পারে, একটা নির্দিষ্ট নাম্বার অফ স্টুডেন্টই কিন্তু ভর্তি হতে পারে। তাই বারবার বলবো, লাইভ ক্লাস করো, লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না। আশা করি তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলগুলোতে রয়েছে, ওখান থেকে দেখো প্রতিদিনের তোমাদের সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। শোনা যায় না? বাকিরা সবাই শুনতে পাচ্ছ না, শুধু একাই ও শুনতে পাচ্ছে না? লিজা খাতুন, না বাকিরা সবাই শুনতে পাচ্ছ? যেটা বলার যে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল বা এই জায়গাগুলোকে ফলো করো। ওখান থেকে দেখো প্রচুর ইনফরমেশন পাবে, প্রচুর, মানে তোমার কাজের জন্য ইনফরমেশন পাবে, কাজের জন্য ইনফরমেশন পাবে। একটু যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে রয়েছে তারা দেখো, কলকাতা পুলিশের যে কনস্টেবল, তাদের জন্য মক টেস্ট রেডি করে দিয়েছে। অন্যান্য জায়গায় কিছু না হলেও 150 টাকা, 200 টাকা, 250 টাকা করে নিচ্ছে। আমাদের বিনা পয়সায় রয়েছে, একদম পুরো ফ্রিতে। এবং শুধুমাত্র কলকাতা পুলিশ না, ডব্লিউপির জন্য হয়েছে, নেটের ব্যাচ রয়েছে, নেটের জন্য হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য রয়েছে, সবকিছু এগুলো এরকমই থাকে। মানে এর জন্য কোনো কিছু দরকার পড়ে না, কে কোথা থেকে আসলো, যখন তুই যেখানে খুশি ওই মক টেস্ট গুলো দিতে পারবে। ফুল লেন্থ মক টেস্ট এবং সম্পূর্ণ গাইডলাইন মেনে, যেরকম আমাদের সিলেবাস রয়েছে, যেরকম আমাদের নোটিফিকেশন রয়েছে, সেই অনুসারে মক টেস্ট হবে। আর ওগুলো তো সব এমনি ফ্রিতে। তাহলে তোমাদের জন্য যারা অ্যাকচুয়ালি পেমেন্ট করে আসছে, তাদের জন্য কি রয়েছে ভাবো। এখানে তুমি একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ পাবে, যে সেটা যে কোনো ধরো হিন্দি গ্রামের কোন একটা পার্টিকুলার চ্যাপ্টার শেয়ার করলে, যে বিলোম শব্দ যেটাকে আমরা বলছি, বিপরীত শব্দ, তার উপরে দেখবে শুধু মক টেস্ট আসছে বেশ কয়েকটা। বা আমরা যদি ইংলিশের ক্ষেত্রে বলি, প্রিপোজিশন পড়িয়েছেন ধরো, তো প্রিপোজিশনের উপর মক টেস্ট আসছে। ধরো অঙ্কের কিছু একটা করলাম, অঙ্কের একটা ধরো পার্সেন্টেজের চ্যাপ্টার করলাম, এই পার্সেন্টেজের উপর বেশ কয়েকটা মক টেস্ট। যদি তুমি দিতে পারো তোমার সবটা, যেটা আমি বারবার করে বলছি, যে তোমার এই আগামী যে 2 মাস 3 মাস যেটুকু সময় রয়েছে, এই পুরো সময়টা তুমি আমাকে দিয়ে দাও। তোমার কাছে কোনো কিছু রাখবে না, এই পুরো সময়টা তুমি আমাকে দিয়ে দাও। দেখো কি করতে পারি, দেখো কি হয়, কোথায় পৌঁছে যেতে পারো। শুধু এইটুকু বলবো যে তোমার পুরোটা আমাকে দিয়ে দাও, নিজের কাছে কোনো কিছু রেখো না। আমি আবারও বলছি, তুমি নিজে ধরো, সে তোমার বাড়ি ধরো মালদায়, কারোর বাড়ি আলিপুরদুয়ার, কারোর বাড়ি রায়গঞ্জে, তুমি আসবে। মানে এরকম বহু ছেলে মেয়ে রয়েছে যে চাকরি পাওয়ার পর এসে দেখা করে গেছে, তার সাথে এর আগে কোনো পরিচয় ছিল না, এই অনলাইনে ক্লাস করেছে। তা আবারও বলছি, তোমাদের জন্য সেই দিনগুলো অপেক্ষা করছে।
আমি ব্যাকগ্রাউন্ড থেকে যতটা না ম্যাথ রিজনিং এর জন্য থাকবো তার থেকে বেশি এই তোমাকে পুরোপুরি যতটা সম্ভব কেয়ার করা, যা যা করা সম্ভব, যা যা করা যায়, শুধু তোমাকে এই অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। শুধু সিস্টেমের মধ্যে তুমি যে জীবিত এটা প্রতি মুহূর্তে প্রমাণ করতে হবে, তুমি যে দৌড়াচ্ছ এটা প্রতি মুহূর্তে তোমাকে প্রমাণ করতে হবে। শুধু এইটুকু তোমার দায়িত্ব, বাকিটা আমি তোমার দিয়ে করিয়ে নেব। ঠিক আছে, চলো তাহলে আমি এই পর্যন্ত রাখছি। আগামীকাল এই নিয়ে বিস্তারিত কথা হবে। আবারও বলছি, লাইভ ক্লাস মিস করবে না, তাহলে সবকিছু মিস করে যাবে। লাইভ ক্লাস ছাড়া তুমি কোনো কিছু জানতে পারবে না, গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না। তাই বারবার বলবো, লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, লাইভ ক্লাসে এসো। আগামীকাল লাইভ ক্লাস ছাড়া তুমি কিচ্ছু জানতে পারবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, মাথায় রেখো এটা। আর তোমার যদি পরিচিত কেউ থাকে অবশ্যই আগামীকাল লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে বলো, কারণ লিমিটেড সিট থাকবে। এমন নয় যে সবাই ভর্তি হতে পারবে, সবাই করতে পারবে, আমাদের কিন্তু লিমিটেড সিট থাকে। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। 156। আমাকে একবার এগুলোর জন্য বলি যে ফোন করে নিও, ঠিক আছে? আমাকে এর জন্য এবার ফোন করে নিও এসবের জন্য, যে কোনো এই ধরনের পার্সোনাল সমস্যা। কারণ ধরো আমি এখানে যা কিছু এর আগেও যা যা কিছু বলেছি একটা জেনারেলাইজ করছি, যে এবার স্পেসিফিক গেলে কিন্তু তোমাকে বলতে হবে যেটা। এটা দেখো আমি প্রথম দিনই বলেছি যে যারা যদি কারোর মনে হচ্ছে না আমি এটাকে এইভাবে করতে পারছি না তাহলে কি করব, আমি বলেছি বারবার ফোন করে নিও আমাকে। ঠিক আছে, চলো আমি রাখছি। আমার নেক্সট আবার একটা ক্লাস রয়েছে। আমি তো বলে দিলাম বাবা যে পিডিএফ কি করে পাবে, আমি তো বলে দিলাম সব। তারপরে এখনো রয়েছে, সন্দেহ রয়েছে। আমি তো বলে দিলাম যে আগামীকাল লাইভ ক্লাস করো, সেখানে মাস্টার সিক্রেট করে দেয়। বারবার বলছি রেকর্ডিং এবং পিডিএফ নোটস, রেকর্ডিং এবং পিডিএফ নোটস। আমি শুধু বাংলা, হিন্দি, ইংলিশের 3টে ভাষা জানি। তুমি এই 3টে ভাষা বলো। বাংলায় বলছি, হিন্দিতে বলবো, যা মোটামুটি বলতে পারবো আর কি। ইংলিশে বলবো, মোটামুটি বলতে পারি, ধরো খুব একটা ভালো জানি না, বাংলাটাই ভালো জানি না। আচ্ছা বুঝে গেছো, তাই বাংলাতেই বুঝে গেছো। এই আর কিভাবে বলা যায় বলো তো? এরপরে বললে আরেকটা যেটা আছে আমার কাছে অপশন, বানান করে বলতে পারি। তালু সরসু দন্তন্য তয়কার শুনতে, ওয়াকার চয় ছয় পাচ্ছ, এরকম বলে ভালো লাগবে। এছাড়া আর আমাকে আর অন্য কোনো শর্টকাট জানা নেই। চলো এই পর্যন্ত রাখলাম তাহলে। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড নাইট।